অন্য ভার্সিটিগুলোর থেকে কিন্তু ট্রিকি হয় একটু বোঝার জন্য। হ্যাঁ, কোশ্চেনগুলো অনেক বড় হয়। ট্রিকি বলতে তো একটু সহজই হয়, যদি তোমরা একটু পড়ো তাহলে দেখবে তোমরা একটু পারবা। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, বড় একটু পড়া লাগবে আর একটু প্র্যাকটিস করা লাগবে। ক্যালকুলেশন যেহেতু ওরা দেয়, ম্যাথমেটিক্যাল বেশি দেয়। তো প্রথমে আমরা দেখো দ্বিতীয় পাঠের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। প্রথমে এমসিকিউটা বলছে এখানে 4টা গ্যাস দিচ্ছে, 1 2 3 4 5, 5টা গ্যাস দিচ্ছে, এদের ভ্যান ডার ওয়ালস ধ্রুবক বলছে K1। তাহলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল এখানে বলছে এর মান দেওয়া আছে। ভ্যান ডার ওয়ালসের সূত্র তোমরা পড়ছো কি, P + an² / v² ইন্টু v - nb ইন্টু nRT। ঠিক আছে, এখানে এই এ দ্বারা আন্তঃআণবিক আকর্ষণ বল বোঝায়। ঠিক আছে, আন্তঃআণবিক আকর্ষণ বল বোঝায়। এ আর বি হলো কি ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল বোঝায়। তো এখানে এর মানটাই তোমার এখানে দিছে। এই এর মান মানে যত বেশি হবে ওই গ্যাসটার আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ তত বেশি, আন্তঃআণবিক আকর্ষণ বল তত বেশি। এন একটা বলছে দেখো সহজে তরলীকরণ করা যায়। শোনো, তরলীকরণ কখন করবো, যখন একটা অণু আরেকটা অণু অনেক কাছাকাছি থাকবে, তাই না? অণুগুলো যখন কাছাকাছি থাকবে তখন তুমি তাড়াতাড়ি ওদের একটু কি মানে সন্ধি চাপ একটু দিয়ে তাড়াতাড়ি তুমি কিন্তু তরল করতে পারবা। একটা অণু আরেকটা অণু যদি অনেক দূরে থাকে তখন কি পারবা? অণুগুলা কাছাকাছি থাকে কখন জানো? যখন তাদের আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল বেশি। আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল বেশি মানে একজন আরেকজনের টানতেছে, ফলে ওরা কাছাকাছি আছে। ঠিক আছে, ফলে তুমি খুব তাড়াতাড়ি ওদের কি করতে পারবা, তরলে পরিণত করবা। যাদের আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল কম, আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল কম মানে এত আকর্ষণ বিকর্ষণ করে না, তারা অনেক দূরে দূরে থাকবে, ফলে তাদের একবারে যখন কাছে আনবা তোমার অনেক সময় লাগবে বা অনেকই লাগবে। তো এই জন্য যাদের আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বেশি তাদের তুমি ইজিলি কি করতে পারো, তরলে রূপান্তর করতে পারো। তাহলে এর এখানে সবগুলো গ্যাসের এর মান দেওয়া আছে। তাহলে সব থেকে বেশি দেখো কত, 4.17, যেটা হলো অ্যামোনিয়া গ্যাসের। ফলে এর মান যেহেতু বেশি, এর অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল বেশি, ফলে ওরা কাছাকাছি থাকে, ফলে ওদের কমপ্রেসড করে তুমি ইজিলি তরলে পরিণত করতে পারবে। ফলে সব থেকে সহজ হবে অ্যামোনিয়া, তাই না? কোন গ্যাসটিকে সহজে তরলীকরণ করা যায়? অ্যামোনিয়া। গেল। এবার দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ, রুট মিন স্কোয়ার ভেলোসিটি মানে CRMS, তাই না? এটা সমান কি জানো তোমরা সূত্র? 3RT/m। ঠিক আছে, তাহলে 3 × 8.314 × T হলো কত, 300 কেলভিন ইন্টু m, এটা অবশ্যই কেজি এককে লেখা লাগবে। নাইট্রোজেনের আণবিক ভর 28, তাহলে 28 × 10⁻³ যেহেতু কেজি এককে। তাহলে এটা তোমরা ক্যালকুলেশন যদি করো তখন ক্যালকুলেশন দেখবে তোমরা একটা মান পাবা। ঠিক আছে, তো এই ক্যালকুলেশনটা করে আমার মানটা ঠিক অ্যাকুরেট মনে নেই, জাস্ট এটা ক্যালকুলেশন করে দেখবা করে একটা। অবশ্যই ক্লাসটা করার আগে তোমরা ক্যালকুলেটর নিয়ে থাকবা। ঠিক আছে, ধরে রাখো যতটা এমসিকিউ হয় 40% এমসিকিউ তোমরা ম্যাথমেটিক্যাল কিন্তু পাবা, এটা ধরে রাখো। 40% নাহলে 30% এমসিকিউ তোমরা এমসিকিউ পাবা, মানে ম্যাথমেটিক্যালে পাবা। তাহলে এখানে বলছে এইটার অনুবন্ধী ক্ষার বের করতে বলছে। তাহলে আমি নর্মালি বলছি অনুবন্ধী ক্ষার হয় অ্যাসিডের, অনুবন্ধী অ্যাসিড হয় ক্ষারের। ঠিক আছে, তাহলে এই যৌগটা কি চাইছে, অনুবন্ধী ক্ষার চাইছে, অনুবন্ধী ক্ষার চাইছে। তাহলে এর অনুবন্ধী ক্ষার চাইছে, তাহলে যৌগটা একটা অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই যৌগটা একটা অ্যাসিড, আর অ্যাসিড কি করে, প্রোটন ত্যাগ করে, ফলে একটা প্রোটন ত্যাগ করাই দাও, এর একটা হাইড্রোজেন সরাই দাও, ফলে হয় কি সালফেট থেকে যায়, তাহলে অ্যান্সার হবে সালফেট। বুঝছো, এটা কিন্তু সহজ। যেমন পানি, এর অনুবন্ধী অ্যাসিডও খাইতে পারে, অনুবন্ধী ক্ষারও চাইতে পারে, অনুবন্ধী অ্যাসিড আর অনুবন্ধী ক্ষার, কারণ পানি একটা অবধর্মী। ঠিক আছে, এটা চাইতে পারে। তাহলে পানির যদি অনুবন্ধী অ্যাসিড চায় তাহলে তখন সে ক্ষার হিসেবে কাজ করবে, আর ক্ষার কি করে, প্রোটন গ্রহণ করে। ফলে এই যেহেতু ক্ষার, এর একটা প্রোটন গ্রহণ করাই দাও, তাহলে এর সাথে একটা প্রোটন যুক্ত করলে H3O+ হাইড্রোনিয়াম আয়ন পাও। তেমনি এর যদি অনুবন্ধী ক্ষার চায়, ফলে যৌগটা একটা অ্যাসিড, আর অ্যাসিড কি করে, প্রোটন ত্যাগ করে, ফলে এই যেহেতু একটা অ্যাসিড, এর একটা প্রোটন ত্যাগ করাই দাও, মানে OH-, একটা হাইড্রোজেন সরাই দাও। বুঝছো, এটা হলো সব থেকে সিম্পল। আর অ্যাসিড ক্ষার 2 হিসেবে কাজ করে এই একটা। তেমনি আরো অনেকে আছে যাদের H থাকবে আর একটা মাইনাস আয়ন থাকবে। ঠিক আছে, H আর সাথে একটা মাইনাস আয়ন থাকলে তারা অ্যাসিড ক্ষার উভয়। যেহেতু H আছে সে H ত্যাগ করতে পারবে, যেহেতু মাইনাস আয়ন আছে সে একটা H+ গ্রহণ করতে পারবে। ফলে প্রোটন গ্রহণ ত্যাগ যা করতে পারে সে হলো অনুবন্ধী অ্যাসিড ক্ষার দুইটাই। ঠিক আছে, এখানে আর বিস্তারিত আলোচনা না করি। তো 200, এই যে পটাশিয়াম ক্লোরাইড, এটার খুবই একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এটা তোমাদের অনেকবার পড়ানো হয়েছে। KClO3, পটাশিয়াম ক্লোরাইড KCl তৈরি করবে প্লাস অক্সিজেন তৈরি করবে। এটার আগে তুমি 2 দিবা, এটার আগে তুমি 2 দিবা, এটার আগে 3 দিবা, ইজিলি জিনিস। এইটার হলো তোমার 245 হয়, যেহেতু একটার 122.5, দুইটার হলো 245। এর হলো 3 মোল অক্সিজেন, 3 মোল অক্সিজেন। এন্ড তোমার অক্সিজেনের যদি গ্রাম চাই তাহলে 245 গ্রাম থেকে 3 × 32 গ্রাম
3 × 32 গ্রাম। যদি অক্সিজেনের লিটার চাই তাহলে 235 গ্রাম থেকে 3 × 22.4 লিটার, ঠিক আছে? 3 মোল এটা তুমি জানো, এর 235 গ্রাম, এর 3 মোল অক্সিজেন, এটা জানলেই তুমি বাকিটা পারবা। তো এসটিপিতে কত লিটার অক্সিজেন তৈরি হবে এটা চাইছে, তার মানে 245 থেকে তুমি পাও 3 × 22.4, ঠিক আছে? ওরা কত দিচ্ছে দেখো, 245 দিছে তোমার। 245 তুমি অঙ্কে দেখছো, 245 থেকে 3 মোল আমি পাই, মানে 3 মোল উৎপন্ন হয়। তাহলে এরা যেহেতু 245 আছে, ফলে 245 × 3 × 3.22 কত হয়? 700.2। এরা 122 পয়েন্ট, এরা 49ও দিতে পারতো, ঠিক আছে? তখন তুমি কি করতা? 245 এটা থেকে আমি পাই কত? 3 × 22.4। অতএব 49 যদি বলতো তাহলে নিচে হয়তো 245, উপরে হয়তো 49। এই 49 দিয়ে 245 5 বার ভাগ যায়, মানে ইজি। এটা কিন্তু 49ও দেয়, তোমাদের বইয়ে কিন্তু আছে। তাহলে ওইটা, তাহলে 245 থেকে এত, তারপর তুমি ঐকিক নামে, অর্থাৎ একে অত 49 এত ঐকিক নামে ভাগটাগ করে দিবা। আসো, মোলার গ্যাস দ্রবকের সঠিক একক কোনটা? আর 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। ফলে তোমার যে মানগুলা দিবে তার মধ্যে কোনোটার মান যদি দেখো এটিএমে আছে বা লিটারে আছে, তখন তোমার এই একক বের করতে হবে। যদি এসআই একক করো, জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে? এই এককে। তো যেহেতু লিটার এটিএম মোলার গ্যাস দেবো, তো জুল পার মোল পার কেলভিন এটা কিন্তু দেওয়া নাই, তাহলে তো এটা তো হবে না। আর পার মোল পার কেলভিন দেওয়া নাই, পার দেওয়া নাই, ফলে যে লিটার এটিএম পার মোল পার কেলভিন এটা কিন্তু সঠিক, ঠিক আছে? বাকিগুলো দেখবা কোনো না কোনো কারণে মিস্টেক আছে, হয় ইনভার্স নাই, ঠিক আছে, নয় একটা ইনভার্স আছে বেশি, এরকম। তাহলে এটার অ্যান্সার হবে এটা, এটা মনে রাখবা। আসো নেক্সটে, দুইটা পাত্র এ আর বি সমভরের কার্বন ডাইঅক্সাইড আর মিথেন গ্যাস দিয়ে পূরণ করা হলো একই তাপমাত্রায়। দেখো, একই তাপমাত্রায় পাত্র দুটিতে গ্যাসের চাপ সমান পাওয়া গেল। তাহলে গ্যাসের চাপ সমান, তাপমাত্রা সমান, তাপমাত্রা সমান চাপ সমান, তাহলে সূত্র হবে কি? অ্যাভোগাড্রোর সূত্র, ঠিক আছে? আয়তন সমান কি? মোল সংখ্যার সমানুপাতিক, ঠিক আছে? তোমরা জানো কিন্তু বয়েল-চার্লস ই P1 V1/T1 P2 V2/T2। যদি তাপমাত্রা সমান বলে তখন বয়েলের সূত্র, তখন তাপটারে হারায় ফেলতো, মানে P1 V1 × P2 V2। যদি চাপ সমান বলে তাহলে পিটারে হটায় ফেলবা, মানে V1/T1 V2/T2, তখন চার্লসের সূত্র, ঠিক আছে? যদি আয়তন সমান বলে তাহলে P1/T1, তখন হলো গেলুসাকের সূত্র, গেলুসাকের চাপের সূত্র, তখন ভি কনস্ট্যান্ট। ফলে তিনটার একটা একটা করে কনস্ট্যান্ট দিলে 3 ধরনের সূত্র পাও, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, বয়েল, চার্লস আর গেলুসাক। আর যদি দেখো যে এই দুইটাই সমান, ঠিক আছে, যে এই চাপ সমান আয়তন, চাপ সমান তাপমাত্রা সমান, ঠিক আছে, আয়তন চেঞ্জ, মোল সংখ্যা চেঞ্জ, তখন এটা হবে অ্যাভোগাড্রোর সংখ্যা। কারণ আমরা জানি মোল সংখ্যা যত বাড়ে ভি তত বাড়ে, তাই না? যেমন এই যে পি ভি ইকুয়াল কি এনআরটি, এনআরটি এখানে পিও সমান হতে পারে, ভিও সমান হতে পারে, এনও সমান হতে পারে। তাহলে এনটা যদি সমান না হয় সেই ক্ষেত্রে তখন আয়তন আর এন, যেহেতু ভি আর এন এর সাথে সম্পর্ক দেখতেছো কি সমানুপাতিক, এই জন্য ভি আর এন সমানুপাতিক, ঠিক আছে? ফলে আয়তন যার বেশি যার মোল বেশি। তাহলে যেহেতু এখন মোল সংখ্যা, তাহলে তুমি হিসাব করো। তাহলে এখন কি বলছে? আয়তন কার চাইছে? যে এ পাত্রের আয়তন 24 লিটার হলে বি এর আয়তন কত? পাত্র এ হলো কার্বন ডাইঅক্সাইড, তাই না? তাহলে কার্বন ডাইঅক্সাইডের আয়তন হলো 24, তাহলে ভি কার্বন ডাইঅক্সাইড বাই ভি আর কোন গ্যাস আছে? মিথেন, ঠিক আছে, ইন্টু এন কার্বন ডাইঅক্সাইড, এন মিথেন। তাহলে এই সিম্বল একটা সূত্র, যেহেতু ওই দুইটা সমান দেখছো, ফলে তুমি এই যে এর সাথে মোলের সাথে তুমি আয়তন করবা। তাহলে এখন দেখো কার্বন ডাইঅক্সাইডের আয়তন দেওয়া আছে কত? 24। তোমার মিথেনের আয়তন বের করতে বলছে CH4 ইন্টু এন কার্বন ডাইঅক্সাইডের মোল কত? দেখো দুইটা সমান ভরের, ফলে এর যত গ্রাম এর তত গ্রাম, ঠিক আছে? সমান মোলের কিন্তু বলে নাই, সমান মোলের বলে দুজন আয়তন সমান হয়তো, সমান ভর বলছে। ফলে কার্বন ডাইঅক্সাইডের ভরও ধরলাম আমি এক্স, এরও ভর এক্স। ফলে কার্বন ডাইঅক্সাইডের ভর যদি এক্স হয় তাহলে x/44, তাহলে এটা হলো এর মোল। মিথেনের ভরও যদি এক্স হয় তাহলে x/16, এটা হলো মিথেনের মোল। তাহলে কি হয় যে 24/VCH4, এটা এক্স এক্সে কাটা, ফলে 16 উপরে চলে যাবে, 16/44, ঠিক আছে? অতএব VCH4 কত হবে? 24 × 44/16। তাহলে 16 দিয়ে 24 × 44/16, এটা যদি করো দেখবা যে 66 পাইছো, ঠিক আছে?
আচ্ছা সিএফসি অন্তর্ভুক্ত নয়, সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে ক্লোরোফ্লোরোকার্বন কে কে আছে দেখো, এখানে কার্বন আছে, এখানে ফ্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে, তাহলে এই তো সিএফসি বলা যায়। কার্বন থাকা লাগবে, ক্লোরিন থাকা লাগবে, ফ্লোরিন থাকা লাগবে, তিনটাই আছে, তাহলে এই সিএফসি। এখানেও কার্বন ফ্লোরিন ক্লোরিন এও আছে, এখানেও কার্বন ক্লোরিন ফ্লোরিন এও আছে, এখানে দেখো কার্বন আর ফ্লোরিন আছে, ক্লোরিন নেই, তাহলে ক্লোরোফ্লোরোকার্বন বলতে পারবো না, শুধু ফ্লোরোকার্বন তো এটা, তাহলে অ্যান্সার হবে এটা। বাকি সবগুলোতে দেখো ক্লোরিন আছে, ফ্লোরিন আছে আর কার্বন আছে, তাহলে সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন মানে তিনটাই থাকা লাগবে, যেহেতু এখানে নাই ক্লোরিন নাই এই জন্য ওইটা হবে না। তো এই যে তিনটা আয়তন বিশিষ্ট একটা পাত্রের নির্দিষ্ট তাপমাত্রায় এত 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 চাপ দেয়, ঠিক আছে, তিনটা সংযুক্ত করলে গ্যাসের মোট চাপ কত, মানে তিনটা গ্যাস আছে, তিনটার আয়তন দেওয়া আছে, তিনটা চাপ দেওয়া আছে, একসাথে করলে মোট চাপ কত, তাহলে এটা তোমরা জানো না। মোট চাপ যদি পি হয়, মোট আয়তন যদি ভি হয়, তাহলে P1V1 প্লাস P2V2 প্লাস P3V3, ঠিক আছে, এগুলো এটা তো জানো, এটা মোট, মানে মোটটাই বের করতে বলছে, অতএব মোট পি হবে কত, এর আয়তনের সাথে চাপ গুণ 1 × 2, তাহলে 1 গুণন 1 × 2 প্লাস 3 × কত 4, চাপের সাথে আয়তন যোগ গুণ ইন্টু 4 × 6 ভাগ মোট আয়তন কত, মোট আয়তন হলো 4 1 প্লাস 3 প্লাস 4, তাহলে এখানে কত হয় দেখো, 3 4 12 4 6 24 36 38 38 ভাগ 8, অ্যান্সার দেখবা 4.75, ঠিক আছে। কোন মাপকাঠি বজ্র পদার্থের দূষণের মাত্রা নির্ণয়ে গুরুত্বপূর্ণ নয়? ডিও খুবই গুরুত্বপূর্ণ। ডিও মানে পানিতে কতটা অক্সিজেন আছে, বিওডি মানে কি, পানিতে কিছু দূষক পদার্থ আছে, যেমন পাতা খড়কুটো এগুলা আছে, এগুলারে তুমি পচাইতে চাও, এগুলারে পচাইতে গেলে পানি থেকে আমার কতটা অক্সিজেন ব্যয় হবে এটা, তাহলে ডিও মানে পানিতে কতটা অক্সিজেন আছে, বিওডি মানে কি, ওই যে জৈব বস্তুগুলো আমার পচাইতে গেলে কতটা আমার অক্সিজেন দরকার, সিওডি মানে কি, জৈব বস্তু প্লাস অজৈব বস্তু দুইটারেই আমি পচাইতে চাই, জারিত করতে চাই, তখন আমার কতটা অক্সিজেন লাগে ওইটা। আর টিডিএস মানে পানিতে কতটা তোমার এই যে পদার্থগুলো আছে ওটার পরিমাণ কত, ক্যালসিয়াম ম্যালসিয়াম এদের পরিমাণ কত, তো এই প্রত্যেকটাই তোমার দরকার পানিতে কী পরিমাণ আছে, বাট খরতা তোমার কি অত গুরুত্বপূর্ণ না পানির অবস্থা জানার জন্য, ঠিক আছে। তাহলে বিওডির মান কত জানো, 6 ppm, সিওডি হলো 10 ppm, এই ছকটা কিন্তু একটু লাগে। এবার আসে জৈব রসায়ন, দেখো সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন, স্থিতিশীল মানে কি, স্থায়িত্ব বেশি, স্থায়িত্ব, এই কার্বোক্যাটায়ন মানে কি, ধনাত্মক চার্জ, এটার আরেকটা নাম কিন্তু কার্বোনিয়াম, তাহলে কার্বোনিয়ামও বলতে পারে, কার্বোক্যাটায়নও বলতে পারে। এটা হলো 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি ইন্টু CH3, ঠিক আছে, প্লাস চার্জ যেহেতু প্লাস, ক্যাটায়ন যদি বলছে বলা যায় 3 2 1। তোমার যদি বলে কি ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক, ওটাও কিন্তু 3 2 1, ঠিক আছে। তাহলে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক যেটা, যেখানে প্লাস মাইনাস থাকবে না, শুধু একটা ইলেকট্রন থাকবে, এটা হলো ফ্রি রেডিক্যাল, ঠিক আছে, এটা ফ্রি রেডিক্যাল, এটা বলো, বা কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম মানে পজিটিভ চার্জ যেটাতে থাকবে, ওই দুইটার হলো 3 2 1, এটা হলো স্থায়িত্ব। আর কার্বোনিয়াম আর কার্বোনায়ন যদি বলে, কার্বোনায়ন মানে কি, অ্যানায়ন মানে নেগেটিভ চার্জ, তাহলে সেটার হবে 1 2 3, ঠিক আছে। এখানে আবার তোমার কি, যে CH3 মাইনাস থাকবে সবার আগে, মানে 1 এর কাছে তোমার CH3 মাইনাস, এটা তো আর কোনো ডিগ্রি না, 0 ডিগ্রি, 1 এর আগে তো 0 হয় এরকম, ঠিক আছে। তাহলে 3 2 1 এটা কার্বোক্যাটায়ন বা ফ্রি রেডিক্যাল, আর কার্বো অ্যানায়ন যদি বলে মাইনাস চার্জ, সেটা হলো 1 2 3, এটা হলো স্থায়িত্ব। তোমার যদি সক্রিয়তা বলে তাহলে কিন্তু উল্টা, এটা তুমি যেটা শিখলা তার উল্টা হবে সক্রিয়তা। সক্রিয়তা আপাতত মাথায় নেওয়ার দরকার নেই, শুধু স্থায়িত্ব মনে রাখো। কোনো কারণে যদি সক্রিয়তা লেখা দেখো, ঠিক আছে, তখন তোমরা উল্টাই দিবা, বাট স্থায়িত্ব বা স্থিতিশীল দুইটা একই। তাহলে কার্বোক্যাটায়ন সব থেকে স্থায়িত্ব স্থিতিশীল হলো 3 ডিগ্রি, 3 ডিগ্রি মানে 3টা আর থাকবে, তাহলে এই যে দেখো 3টা আর পজিটিভ চার্জ, এই আর মানে কিন্তু C × CH3 3টা এটাও থাকতে পারতো, এটাও কিন্তু একই, কার্বনের সাথে 3টা CH3 আছে মানে 3টা আর আছে, এটাও থাকতে পারতো। দেখো কোনটি হেটারোসাইক্লিক নয় যৌগ, হেটারোসাইক্লিক যৌগ কোনটা, ফিউরান হেটারোসাইক্লিক যৌগ, তাই না। ন্যাপথ্যালিনও সবগুলা কার্বনের, অ্যানিলিনও কি, অ্যানিলিন মানে কি, এটার সাথে NH2, এটা হলো অ্যানিলিন। ন্যাপথ্যালিন মানে কি, এইটা, তাই না। সাইক্লোহেক্সেন মানে কি, এইটা, ঠিক আছে, সাইক্লোহেক্সেন মানে এইটা, মানে 6টা কার্বন আছে আর এখানে কোনো দ্বিবন্ধন নাই,
তাহলে কার্বন 6টার অবশ্যই দ্বিগুণ তোমার কি হাইড্রোজেন থাকবে, কোনো দ্বিবন্ধন নাই। নাইট্রোবেনজিন NO2, এগুলো সবগুলাই কার্বন, কিন্তু ফিউরান হলো তোমার কি AO। তাহলে এখানে পুরো চক্রটা কিন্তু কি কার্বন দিয়ে গঠিত না, ঠিক আছে, এই জন্য এটা হলো হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিকও বলতে পারে। তাহলে বিষম চাক্রিক। আর কে কে আছে? থায়োফিন, পিরিডিন, পাইরল। তাহলে পাইরল, থায়োফিন, পিরিডিন, ফিউরান, এই চারটাই হলো তোমার কি হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিক। নিচের কোনটি আলোক সক্রিয় অ্যালকোহল? আলোক সক্রিয় হইতে গেলে কাইরাল কার্বন থাকা লাগবে, কাইরাল কার্বন, ঠিক আছে। কাইরাল কার্বন কি, আমরা একটা কার্বনের চারপাশে 4টা আলাদা আলাদা জিনিস থাকা লাগবে। একটা কার্বনের চারপাশে যদি 4টা আলাদা আলাদা জিনিস থাকে ওটা কাইরাল কার্বন। এই যৌগে তুমি কেমনে বুঝবা? দেখো, এই কার্বনের 3 হাতে 3টা হাইড্রোজেন, মানে 3 হাতের একই, আমি বলছি 4টা আলাদা থাকা লাগবে, তাহলে এটা হবে না। এই কার্বনের দেখো 2 হাতে 2টা হাইড্রোজেন, আর এক হাতে আছে এটা, আর এক হাতে আছে টোটাল এটা, যেহেতু একই জাতীয় জিনিস আছে এই হবে না। এই কার্বনটা দেখো, এই কার্বনের এক হাতে আছে একটা হাইড্রোজেন, আর এক হাতে আছে একটা ওইস, ফলে এই কার্বনের 2 হাতে 2টা আলাদা আলাদা জিনিস, আর এক হাতে একটা CH3 আছে, আর এক হাতে একটা টোটাল এটা আছে। আচ্ছা, এটা যদি আমি ভাঙাই, দেখো এই যেখানে কার্বনটা দিলাম, এই হাইড্রোজেনটা আমি উপরে দিলাম, এইটারে ওইসটা আমি নিচে দিলাম, ঠিক আছে, এই হাইড্রোজেন আর ওইস গেল, এর সাথে কিন্তু এই যৌগটাও যুক্ত আছে, ঠিক আছে। তাহলে এখানে CH2 CH3 দিলাম, আর এটা আসে CH3, তাহলে এই দেখো এই তো আলোক সক্রিয় হবেই, তাই না। বাকিগুলো মিলাইতে পারবা। দেখো এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন একটা ওইস, দুইটা আলাদা, বাট এই পাশে একটা CH3 আছে, এই পাশে একটা CH3, এই দুটো তো একই, তাহলে এটা তো হবে না। তেমনি এই পাশে দেখো এই কার্বন তো কাইরাল হবে না, এই কার্বন কাইরাল কি হবে না, এই কার্বনের 2টা ওইস আছে, দুইটা একই জাতীয় জিনিস, ফলে এই কাইরাল হবে না। এই কার্বনে দেখো 2টা হাইড্রোজেন, এই কার্বনে দেখো 2টা একই, এই কার্বনে 2টা একই, এটা হবে না। এগুলো প্রত্যেকটা দেখো একই, বাট এই কার্বনটা দেখো এক হাতে হাইড্রোজেন, এক হাতে OH, এক হাতে এটা, আর এক হাতে টোটাল এটা, তাহলে অ্যান্সার হবে এটা। আইওপির সাথে যৌগটির নামকরণ কর। দেখো তাহলে এক কথায় এরকম যৌগের নামকরণ বললে তুমি সবার আগে কার্যকরীমূলক খুঁজবা। তাহলে দেখো CHO মানে একটা অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড যেহেতু সুপেরিয়র, তাই না, অ্যালডিহাইড অন্য কোনো কার্যকরীমূলক আছে? আছে। OH মানে অ্যালকোহল, কিন্তু আমরা জানি অ্যালডিহাইড থেকে উপরে CHO, অ্যালডিহাইড, তারপর কিটোন, তারপরে OH। কোনো যৌগে যদি 3টাই থাকে তাহলে সবার উপরে যে আছে যৌগটা হবে সেটা। তাহলে এটা যেহেতু কি অ্যালডিহাইড আছে, ফলে যৌগটা এটা, ফলে এটা প্রায়োরিটি, ফলে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, ফলে যৌগটার নাম হবে। এখন এটা বাদে প্রত্যেকটারই তুমি কি পার্শ্বশিকল কি কি আছে দেখো, ক্লোরিন একটা পার্শ্বশিকল আছে, এখানে OH একটা পার্শ্বশিকল আছে, ঠিক আছে। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কার্বনে আছে OH, আর 4, 5 নাম্বার কার্বন আছে ক্লোরিন, ঠিক আছে। তাহলে এটার নাম কি হবে? এটা এখানে বলছে দেখো যে 2 হাইড্রক্সি 4 ক্লোরোহেক্সানল, এখানে বলছে 2 ক্লোরো, ক্লোরিন কি 2 নাম্বারে আছে? নাই, তো এটা তো বাদ। 2 হাইড্রক্সি, হাইড্রক্সি কি 2 নাম্বারে আছে? 1, 2 নাম্বারেও নাই, এটা বাদ। 2 ক্লোরো 4 হাইড্রক্সি, না এটাও বাদ। 5 ক্লোরো 3 হাইড্রক্সি, এই দেখো 5 নাম্বারে আছে ক্লোরো, আর 3 নাম্বারে আছে হাইড্রক্সি, তাহলে 5 ক্লোরো 3 হাইড্রক্সি, আর টোটাল কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6, তাহলে হেক্সা। আর যৌগটা কি? যৌগটা অ্যালডিহাইড, তাহলে হেক্সা অ্যালডিহাইড হলে ন্যাল হয়, ন্যাল, তাহলে হেক্সা ন্যাল, তাহলে 5 ক্লোরো 3 হাইড্রক্সি হেক্সা ন্যাল, এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এটা হবে অ্যালকিন, ঠিক আছে। অ্যালকিনের ওজন বিশ্লেষণ করলে আমরা জানি অ্যালডিহাইডের কিটোন পাই, এটা আমরা তোমাদের অনেকবার পড়াইছি। আর এটা শর্টকাট কি, জাস্ট দ্বিবন্ধন একটা আছে, দ্বিবন্ধনটার কাটে এখানে একটা অক্সিজেন লাগাই দিবা, এখানে একটা অক্সিজেন লাগাই দিবা, ঠিক আছে। তাহলে এখানে দেখো তোমার বলছি ইথানল আর প্রোপানল, দেখো এখানে এই প্রোপানন কি কও দেখি, এই যে কার্বন, এখানে একটা CH3, এখানে একটা CH3, ঠিক আছে, CH3CO CH3, এটা হলো প্রোপানন। তাহলে এখানে তুমি কাটো, কেটে এর একটা অক্সিজেন দাও, এর একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন যদি দাও, তার মানে কি উৎপন্ন হয়? CH3 CHO, এটা উৎপন্ন হয়। একটা অক্সিজেন যদি এখানে লাগাই, এর এই পাশে অক্সিজেন লাগালে কি উৎপন্ন হয়? CH3 × 2 CHO, তাই না, CH এখানে একটা O, CHO, তাহলে এটাও তো অ্যালডিহাইড, এটা তো অ্যালডিহাইড, বাট তোমার প্রোপানন বলছে, মানে কিটোন উৎপন্ন হবে, তাহলে এটা কিন্তু হবে না। তারপর এখানে কাটো, এই যে দেখো এখানে হইতেছে, এখানে এই যে কার্বন, এর 2 হাতে 2টা CH3 আছে, তাই না, যেহেতু 2 আছে 2টা CH3, আর এখানে তুমি লাগাবা O,
কারণ এখানে কেটে আমি ও লাগাইতে বলছি, এখানে ও লাগাবা। আর এখানে তুমি যদি ও লাগাও C3H7 CHO, মানে একটা কি C3H7, এটা তো প্রোপানন হয়েছে, বাট এটা কি হয়েছে কার্বন 3টা C3H7 CHO, এখানে একটা 3টা এখানে 4টা কার্বন, 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কি আছে বিউটানেল। তোমার কি চাইছে এখানে, বাট তোমার চাইছে তো ইথানেল, তাহলে এটা তো হবে না। তেমনি এখানেও দেখো এই যে CH3 দুইটা আছে, তার মানে CH3CO CH3 উৎপন্ন হবে, মানে একটা আমার প্রোপানন উৎপন্ন হইতেছে। আর এখানে উৎপন্ন হবে CH3 CH2 CHO, একটা ও আসবে, তাহলে CH3 CH2 CHO মানে কি প্রোপানেল, বাট তোমার চাইছে তো ইথানেল, তাহলে এটাও হবে না। এখানেও দেখো একই আছে CH3CO CH3, ওইটা উৎপন্ন হবে। আর এখানে দেখো আছে CH3, এখানে যদি কাটি তাহলে CH3CO CH3 × 2CO, মানে এটা তো তোমার প্রোপাননই হইতেছে, মানে এই যে এটাই হইতেছে, তাই না CH3CO CH3, তাহলে এখানে তো দুইটা প্রোপানন হইতেছে, তাহলে এটা তো বাদ। এইটা এবার দেখি, দেখো এই যে এখানে দেখো CH3 2CO, তার মানে এটা তোমার এই প্রোপানন তৈরি করবে প্লাস CH3CHO, কারণ এখানে একটা ও দিবা, তাহলে CH3CHO, হ্যাঁ CH3CHO, দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কি ইথানল, তাহলে এটা হবে অ্যান্সার। জাস্ট দ্বিবন্ধন কেটে এক অক্সিজেন যোগ করে তুমি দেখবা কি পাইতেছো। এই যে এটা CH3CO CH3 মানে কি, এটা প্রোপানন, তাহলে অ্যান্সার লাস্টেরটা। দেখো আপেক্ষিক ক্ষারীয়তার ক্রম, এই অ্যামিনগুলোর ক্রম কি 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি, ঠিক আছে 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি। তারপরে হলো অ্যামোনিয়া, ঠিক আছে। তারপরে যদি তোমার অ্যারাইল মূলক থাকে, মানে এই যে এরকম NH2, ঠিক আছে, মানে অ্যারোমেটিক মূলক থাকে ওইটা, তাহলে সব থেকে বেশি 2 ডিগ্রি অ্যামিন। এই 2 ডিগ্রি মানে কেমনে চিনবা কাও দেখি, NH, এখানে একটা CH3, এখানে একটা CH3, মানে তোমার এই যে এমনি থাকবে NH CH3 × 2 এরকম, ঠিক আছে। নাইট্রোজেনের তো হাত 3টা, দুইটা হাতে যদি 2টা আর থাকে আর এক হাতে একটা হাইড্রোজেন থাকবে, 2টা আর আছে মানে 2 ডিগ্রি, 3টা যদি আর দাও, এখানে যদি 3 দাও তখন তার হাইড্রোজেন থাকবে না, কারণ 3 হাত তো শেষ, তো এমনি করে কিন্তু হয়। তাহলে 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি, তারপরে অ্যামোনিয়া আর অ্যারোমেটিক মূলক থাকলে অনেক ক্রম। তাহলে এখানে দেখো এটা তো 1 ডিগ্রি, এটা আবার 2 ডিগ্রি দিছে, কিন্তু 2 ডিগ্রি তো বেশি, তাহলে এটা হবে না। এটা 2 ডিগ্রি, ঠিক আছে, এটা 1 ডিগ্রি, ঠিক আছে, এটা অ্যামোনিয়া, ঠিক আছে, এইটা এই যে এটা আছে, ঠিক আছে। দেখো এটা হলো 2 ডিগ্রি, এটা হলো 2, এটা দেখো 1 ডিগ্রি, তাই না, কারণ একটা আর আছে 1 ডিগ্রি, এটা তো কোনো ডিগ্রি নাই, 2 1। আর এটা দেখো এই যে অ্যারোমেটিক অ্যামিড C6H5, এটা মানে C6H5 × NH2, তাহলে C6H5 NH2, ঠিক আছে। তাহলে এইটা ওরা 3 ডিগ্রি দেয় নাই, সমস্যা নেই, বাট 2 1 এইটা তো পারফেকশন, ঠিক আছে, এমন এটা। তাহলে তোমরা কিন্তু এটা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অ্যামিনের ক্ষারধর্মিতা, আসো তারপর স্ফুটনাঙ্ক সর্বোচ্চ। শোনো, যত বেশি কার্বন থাকবে তত বেশি স্ফুটনাঙ্ক বেশি হয়। যেমন কার্বন 1 থেকে কার্বন 4 অ্যালকেনের ক্ষেত্রে এটা হয় তোমার গ্যাসীয়, ঠিক আছে। তারপর কার্বন 5 থেকে দেখবা কার্বন 12 এই টাইপের বা কিছু একটা আছে, এটা হয় তরল 12 বা 14। এরপরে কার্বন দেখবা যে অধিক যেটা থাকে, ঠিক আছে, ওটা হবে কঠিন, মানে কার্বন যত থাকবে তার ধর্ম তত বাড়বে, এক কথা সে আরো কঠিনের দিকে যাবে, গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে, গ্যাসীয় থেকে তরল, তরল থেকে কঠিন। ফলে এখানে দেখো এই যে এখানে হলো হেক্সেন মানে 6টা কার্বন, এখানে পেন্টেন মানে 5টা, এখানে বিউটেন মানে 4টা, এখানে বিউটেন 4টা, এটা হলো অক্টেন মানে 8টা। তাহলে এটাতে যেহেতু সব থেকে বেশি কার্বন, এই জন্য অ্যান্সার হবে এটা, ঠিক আছে। কার্বন যত বাড়ে এতে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে। জলীয় দ্রবণে গ্লুকোজের অপ্রতিসম কার্বন, গ্লুকোজের কাইরাল কার্বন 4টা, একদম মুখস্থ, গ্লুকোজের কার্বন 4টা। কোন যৌগকে ওজন বিশ্লেষণ করলে প্রোপানন সহ অন্য একটি যৌগ পাওয়া যাবে? ওই যে আবার ওই একই অ্যালকিনের ওজনীকরণ করলে তুমি প্রোপানন পাও, তার মানে এই যে এরকম দ্বিবন্ধন থাকবে, একটা কাটবা, কেটে এখানে অক্সিজেন, এখানে দেখবা CH3 এই প্রোপানন তুমি পাবা। তাহলে এখানে কাটো, এখানে কাটলে CH3CHO পাবা, আর এখানে পাবা কি, এখানে তো তুমি CHO মানে অ্যালডিহাইড, এখানে অ্যালডিহাইড পাইতেছো, বাট তোমার প্রোপানন পাইতে হবে, তাহলে এটা বাদ, ঠিক আছে। তারপর এখানে কাটো, এখানে কাটলে CH3CHO পাও, এখানে কাটো, দেখো এখানে কাটলে তুমি কি পাবা C2H5 কার্বন
CH3 এ দেখো ব্র্যাকেট একটা আছে, এই কার্বনের সাথে এই ব্র্যাকেটের জিনিসটাও যুক্ত, এই কার্বনের সাথে এই জিনিসটাও যুক্ত, তাহলে এই কার্বনের সাথে ওই জিনিসটা আমি যুক্ত দিছি, আবার এই কার্বনের সাথে এই জিনিসটাও আমি যুক্ত দিছি CO, তাহলে এটা তো তোমার প্রোপানন হইতেছে না, এটা একটা কিটন হইতেছে, বাট এটা কিন্তু প্রোপানন না। CH3 দুই পাশে থাকা লাগবে তাহলে কিটন, তাহলে কার্বনের সাথে যদি দুইটা CH3 থাকে তাহলে কিন্তু প্রোপানন হয়। যেমন এই যে এটা দেখো এখানে কাটলে এই কার্বনের সাথে দেখো দুইটা CH3 আছে, তাহলে CH3 CO CH3 হবে, এটা একটা প্রোপানন হবে। তাহলে বলছে একটা প্রোপানন সহ অন্য একটা যৌগ পাওয়া যাবে, তাহলে এই যে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, কারণ এগুলাতে দেখো প্রোপানন পাওয়া যাবে না, এটাতে প্রোপানন পাওয়া যাবে, বাট এটাতেও প্রোপানন পাওয়া যাবে, তাই না? দেখো CH3 দুইটা আছে কার্বনের সাথে দুইটা CH3 থাকলে কিন্তু প্রোপানন হইতেছে, তাহলে অ্যান্সার হবে কোনটা? এই যে এটা। কোন ধরনের বিক্রিয়া দেয়? দেখো এই যে দ্বিবন্ধন আছে তার মানে সংযোজন, কোনো কথা হবে না, দ্বিবন্ধন থাকলে সংযোজন। আর এই যৌগটা দেখো এখানে পাই বন্ধন আছে, যদি অ্যালকিন আর বেনজিন দেখো, অ্যালকিন বেনজিন, তাহলে সবসময় ইলেকট্রোফিলিক হবে, কারণ এখানে পাই ইলেকট্রন থাকে, ইলেকট্রোফিলিক, ঠিক আছে? তাহলে দ্বিবন্ধন থাকলে সংযোজন, বাট ওই অ্যালকিন বা যদি বেনজিন দেখো তাহলে ইলেকট্রোফিলিক দেয়, ঠিক আছে? আর যদি দেখো যে এখানে দ্বিবন্ধন আছে বাট সেখানে দেখবা যে কীটমূলক আছে, CO কীটমূলক, অথবা কি OH আছে, OH মানে এখানে যেখানে তোমার কি তৈরি হবে প্লাস মাইনাস তৈরি হবে, প্লাস মাইনাস, তাহলে সেটা হবে নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক মানে কি? যে নিউক্লিওফিলিক মানে যে পজিটিভ চায়, নিউক্লিয়াসকে চায়, ফিলিক মানে আকর্ষী, নিউক্লিওফিলিক মানে নিউক্লিয়াসকে চায়, মানে পজিটিভকে চায়, মানে প্লাস মাইনাস তৈরি হবে, এখানে প্লাস মাইনাস তৈরি হওয়ার কোনো উপায় নেই, নিউক্লিওফিলিক। ঠিক আছে, তাহলে যে কীটমূলক দেখতেছো না, এখানে অক্সিজেনের তরিতীনতা বেশি, ফলে সে ইলেকট্রন অক্সিজেন নিয়ে নেয়, ফলে এখানে হয় মাইনাস, এখানে হয় প্লাস, এই যে প্লাস মাইনাস তৈরি হতেছে। OH দেখবা প্লাস মাইনাস, সোডিয়াম প্লাস OH মাইনাস, তাহলে এরকম প্লাস মাইনাস তৈরি হইলে সেটা হবে নিউক্লিওফিলিক। আর যদি এখানে কি প্লাস মাইনাস হবে, দুইজনের তরিতীনতা তো সেম, ফলে কেউ তো ছাড় দিবে না, ফলে এখানে প্লাস মাইনাস তৈরি হবে না, বেনজিনে প্লাস মাইনাস তৈরি হবে না, এই জন্য সেগুলো হলো তোমার কি ইলেকট্রোফিলিক, সেখানে শুধু ইলেকট্রনের কারণে ওরা যায়। ঠিক আছে, তাহলে ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক দ্বিবন্ধনের কারণে আমরা দেখলাম সংযোজন, আর যেহেতু এখানে অ্যালকিন আছে বা বেনজিন আছে এই জন্য আমরা ইলেকট্রোফিলিক, তাহলে ইলেকট্রোফিলিক সংযোজন বা ইলেকট্রোফিলিক জুতো বলে, ইলেকট্রোফিলিক সংযোজন বা ইলেকট্রোফিলিক জুতো, তাহলে এখানে ইলেকট্রোফিলিক জুতো, এই যে প্রথমটাই ইলেকট্রোফিলিক জুতো বা ইলেকট্রোফিলিক সংযোজন। ঠিক আছে, এই দেখো নিউক্লিওফিলিক সংযোজন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন খুবই কিন্তু উল্টাপাল্টা লাগবে। দ্বিবন্ধন দেখছো মানে সংযোজন, নিজের কোনটি অম্লত্ব সব থেকে বেশি, দেখো এই যে অম্লত্ব কোনটা সব থেকে বেশি, আর যত বেশি থাকবে আর বেশি, অম্লত্ব কম। আচ্ছা অম্লত্ব বেশি কেমনে হবে? অম্লত্ব বেশি আর কম, ঠিক আছে? অম্লত্ব বেশি যদি Cl Br এরা যদি বেশি থাকে, ঠিক আছে? ফলে ঋণাত্মক মূলক বেশি থাকলে অম্লত্ব বাড়ে, আর যদি কম থাকবে তাহলে অম্লত্ব বেশি। তাহলে তোমার এখানে বলতে পারে দেখো CH3 COOH, ঠিক আছে? ফলে এটা একটু দেখো যে দেখো এখানে মূলক আছে, ঋণাত্মক মূলক আছে, ফলে এর কিন্তু এমনি বাড়বে। ঠিক আছে, আবার দেখো এই যে CH3 CH2 এর থেকে এই COOH যদি বলো তাহলে এর কিন্তু CH3 COOH এর থেকে কিন্তু বেশি, তাই না? কারণ এখানে কোনো আর মূলক নাই, আর মূলক থাকলে অম্লত্ব কমে যায়, আর মূলক যত কম থাকবে অম্লত্ব তত বেশি। এখানে আর মূলক নাই, COOH এর সাথে কোনো আর আছে নাই, শুধু হাইড্রোজেন, ফলে এর অম্লত্ব অনেক বেশি, আর কম অম্লত্ব বেশি। এর একটা আর আছে এজন্য আর অম্লত্ব কম, ঠিক আছে? আবার আর থাকুক, বাট আর এর সাথে যদি ক্লোরিন থাকে ফলে তার অম্লত্ব বেশি, ফলে ক্লোরিন ব্রোমিন যত বেশি থাকবে অম্লত্ব বেশি, আর যত কম থাকবে তত বেশি। তাহলে এই যৌগগুলোতে দেখো এই যে ক্লোরিন আছে, এই দেখো এখানে ক্লোরিন, এখানে আবার ক্লোরিন ফ্লোরিন দুইটা আছে, এখানে আবার একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে আবার আর আছে। তাইলে এই যে দেখো এখানে একটা আছে, সব থেকে বেশি ক্লোরিন ফ্লোরিন দেখো এই যৌগে আছে, তাহলে অ্যান্সার হবে এইটা। ঠিক আছে, ম্যাক্সিমামই একই, কিন্তু এগুলা তোমাদের এগুলো একটু কঠিন টাইপের দিচ্ছে, কিন্তু নর্মালি এই টাইপের দেওয়ার কথা। ঠিক আছে, শুধু হাইড্রোজেন থাকবে বা শুধু CH3 থাকবে অথবা ক্লোরিন থাকবে। তাহলে এই ক্ষেত্রে দেখবা ক্লোরিন ক্লোরিন যেহেতু এখানে বেশি আছে এই জন্য আমরা ধরলাম এটার অম্লত্ব বেশি।
তারপর এই যৌগের মধ্যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কয় ধরনের অ্যালডল তৈরি করা হয়? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া জাস্ট কি একটা এর সাথে এরে একবার জোড়া লাগাবা, কয় ধরনের বলছে? তাহলে প্রথমে আমি এর সাথে এরে জোড়া লাগাবো, তারপর আমি এর সাথে এরে জোড়া লাগাবো। তাহলে প্রথমে আমি CH3 নিলাম, CH3 ইনটু দেখো এই যে CO, ঠিক আছে, ইনটু H, ঠিক আছে। আচ্ছা এটা আমি একটু সাজায় লিখি, CO এখানে H, ঠিক আছে। এর সাথে এখন আমি একটু এরে জোড়া লাগাবো। এরে জোড়া লাগানোর ক্ষেত্রে একটা সিস্টেম আছে, শোনো। আসলে এর থেকে একটা হাইড্রোজেন এর কাছে যাবে, বাকিটা যুক্ত হবে। এর থেকে একটা হাইড্রোজেন সবসময় যে আলফা হাইড্রোজেন আসে, আলফা হাইড্রোজেন, ঠিক আছে। এই আলফা অ্যালডন ঘনীভবন কারা দেয়? যাদের আলফা হাইড্রোজেন আছে। এর কার্যকরীমূলকের সাথে দেখো এই কার্বনে হাইড্রোজেন আছে, কার্যকরীমূলক যেই কার্বনে যুক্ত থাকে সেটা আলফা কার্বন, তাহলে এই কার্বনটা আলফা কার্বন, আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে সেটা হলো আলফা হাইড্রোজেন। তো এখানে আলফা হাইড্রোজেন আছে। এখানে দেখো কার্যকরীমূলকের সাথে যুক্ত আছে এই কার্বন, মানে এটা আলফা কার্বন, আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন এই দুইটা, ফলে এটা হলো আলফা হাইড্রোজেন। ফলে এই আলফা একটা হাইড্রোজেন এখান থেকে সরে এখানে যুক্ত হবে, ফলে আলফা হাইড্রোজেন সরে এই যে এখানে আসবে, ফলে এই দ্বি বন্ধনটা কিন্তু আর থাকবে না, থাকবে এখানে এক বন্ধন হয়ে যাবে, ঠিক আছে। এক বন্ধন হয়ে গেল, ফলে এর একটা হাত ফাঁকা হয়ে গেল, ফলে এখানে বাকি জিনিসটা যুক্ত হবে, মানে কি CH3, ফলে এখানে কি বাকিটা যুক্ত হবে। ফলে এই যে এখান থেকে একটা হাইড্রোজেন সরলো, ফলে এই যে এখানে থাকলো CH ইনটু এই যে CH3 ইনটু CH, ঠিক আছে। এখান থেকে একটা হাইড্রোজেন সরার কারণে এখানে একটা হাত ফাঁকা হয়েছে, ওই হাতটা জাস্ট এর সাথে যুক্ত হয়েছে, এই হাতটা এখানে যুক্ত হয়েছে, মানে এই CHটা এখানে যুক্ত হয়েছে, আর এটা তো এই যে উপরে হয়ে গেল, ফলে এইটা একটা, ফলে এর সাথে এর একবার যুক্ত করলাম। এখন আমি এরে নেব, তারপরে এরে যুক্ত করাবো, তাহলে CH3 CH2, এই যে C, এই যে উপরে O, এই যে হাইড্রোজেন, এই অক্সিজেনে আবার কি এখান থেকে একটা হাইড্রোজেন নেব, এই যে হাইড্রোজেন যুক্ত করাই দিলাম, এখান থেকে একটা হাইড্রোজেন সরলো, বাকিটা আমি এখানে কি CH2 CHO যুক্ত করাইলাম, ঠিক আছে। এই দুইটাই কিন্তু তৈরি করা যায়। তাহলে এখানে দুই ধরনের, ঠিক আছে। তোমার যদি বলে কোনটা, জাস্ট কি করবা, প্রথমে একটা নেবা, আরেকটা থেকে একটা আলফা হাইড্রোজেন সরাবা, আলফা হাইড্রোজেন সরাইয়া এর অক্সিজেনের এখানে দিয়ে দেবা, এই যে আলফা হাইড্রোজেন সরাই এর অক্সিজেনে দিছি, আর ওই জায়গাটা আমি জাস্ট এর এখানে যুক্ত করে দিছি, ওই যে কার্বনটা এর এখানে যুক্ত করে দিলাম, ঠিক আছে। দ্বিতীয়ত আমি এরে একবার নিলাম, নিয়ে জাস্ট এর অক্সিজেনের ওখানে একটা এর থেকে একটা হাইড্রোজেন দিছি, কত, ওই যে আলফা হাইড্রোজেন, মানে এখান থেকে একটা হাইড্রোজেন এই অক্সিজেনে আমি দিলাম, তারপর বাকিটা আমি এর এখানে জোড়া লাগাই দিলাম, ঠিক আছে। এর একবার এখানে জোড়া লাগাই দিলাম, এর একবার এখানে জোড়া লাগাই দিলাম, ঠিক আছে। জোড়া লাগানোর ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে প্রথম যেটা নিছি ওর অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন আমি দিছি, এর আলফা হাইড্রোজেন, আর এর যেখান থেকে আমি হাইড্রোজেন নিছি ওখানটা আমি ডিরেক্ট অ্যাটাচ করে দিছি। দুই ধরনের তোমার চাইতে পারতো যে কি কি তৈরি হয়, তো সেটাও চাইলে তোমাদের এইগুলা কিন্তু দেওয়া লাগতো। কোনটি আলোক সক্রিয়, ওই যে আলফা কার্বন থাকবে, ঠিক আছে। এই কার্বন দেখো, এই যে কার্বন, এই কার্বনের এক হাতে একটা আছে ব্রোমিন, এক হাতে একটা আছে OH, আর দুই হাতে আছে ক্লোরিন, দুই হাতে ক্লোরিন, এক জাতীয় জিনিস থাকা যাবে না, বাদ। এই কার্বনের এক হাতে আছে ক্লোরিন, এক হাতে আছে ব্রোমিন, এক হাতে আছে CH3, এক হাতে আছে CH3, এই CH3 কমন, ফলে এটাও থাকা যাবে না। তারপর এই কার্বনের এক হাতে আছে একটা OH, এক হাতে একটা ফ্লোরিন, এক হাতে একটা Cl, এক হাতে একটা CH3, ফলে এটা হবে অ্যান্সার। চার হাতে চারটা আলাদা জিনিস, ঠিক আছে। কার্বনের সাথে বাকি সব জিনিস কার্বনের সাথেই যুক্ত হয়, ফলে মেইন কার্বনটা খুঁজবা, তার আশেপাশে কার্বন বাদে যা কিছু পাবা ওগুলা মনে করবা কার্বনের সাথেই যুক্ত আছে। চারটা যদি একই হয় তাহলে কি আলাদা হবে না। আচ্ছা, এই জায়গায় কার্বনিল মূলকে কোন ধরনের বিক্রিয়া ঘটে, দেখো কার্বনিল মূলকে কোন ধরনের বিক্রিয়া ঘটে। এই যে কার্বনিল মানে বললাম সংযোজন, এই কার্বনিল মানে কি বললাম, নিউক্লিওফিলিক, একটু আগে বলছিলাম। কার্বনিল মানে এখানে প্লাস মাইনাস তৈরি হবে, ফলে নিউক্লিওফিলিক। এখানে প্রত্যেকটা বিক্রিয়ায় দেখো প্রতিস্থাপন দেওয়া আছে, ঠিক আছে, প্রত্যেকটা বিক্রিয়া প্রতিস্থাপন। এখন নিউক্লিওফিলিক না ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক বলছিলাম ওই যে OH প্লাস মাইনাস তৈরি হবে, মানে CO মূলক অথবা এই যে প্লাস মাইনাস NaOH এই টাইপের দেখবে। তাহলে এই দেখো এখানে কিন্তু CO আছে, ফলে অবশ্যই এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, ফলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, ঠিক আছে। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক দেখো কোনটা আছে, B আছে আর E আছে, নিউক্লিওফিলিক অ্যাসাইল প্রতিস্থাপন, ঠিক আছে, নিউক্লিওফিলিক অ্যাসাইল প্রতিস্থাপন। আচ্ছা, নিউক্লিওফিলিক অ্যাসাইল, নিউক্লিওফিলিক অ্যারোমেটিক প্রতিস্থাপন হবে না এখানে, ঠিক আছে, নিউক্লিওফিলিক অ্যাসাইল প্রতিস্থাপন হবে এখানে। আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে দেখবা কোনটির সাথে ইথানলীয় KOH এর বিক্রিয়ায় শুধুমাত্র একটি অ্যালকিন পাওয়া যায়। ইথানলীয় KOH মানে অ্যালকোহলীয় KOH, এটা অবশ্যই একটা অপসারণ বিক্রিয়া, অ্যালকোহলীয় OH অপসারণ বিক্রিয়ায় শুধু অ্যালকিন পাওয়া যায়, ঠিক আছে। তাহলে প্রথমত এই বিক্রিয়া তোমার একটু লেখা লাগবে। প্রথমে দেখো 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন, প্রোপেন যেহেতু বলছে তাহলে এই যে 3টা কার্বন দিয়ে দিলাম, ঠিক আছে। 2 ব্রোমো 2 মিথাইল, তাহলে এই যে 2 ব্রোমো 2 মিথাইল, 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন, তাহলে বাকিগুলো হাইড্রোজেন দিয়ে পূরণ করে দাও, এটা CH3, এটা CH3, ঠিক আছে। 2 মিথাইল 2 ব্রোমো প্রোপেন। আচ্ছা, এখান থেকে তুমি কি বলছো, একটা অ্যালকিন, একটি অ্যালকিন পাবা,
তাহলে এই যে অ্যালকোহল OH তুমি যদি দাও তার মানে অপসারণ বিক্রিয়া হবে, তার মানে কার্যকরীমূলক সরবে আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন সরবে। তাহলে কার্যকরীমূলক দেখো এখানে কার্যকরীমূলক আছে ব্রোমিন, তাই না? কার্যকরীমূলক হলো এখানে ব্রোমিন, তার মানে ব্রোমিন সরবে আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন সরবে। এখানে বিটা কার্বন দেখো এর তিন পাশে তিনটা CH3 আছে, এটা হলো আলফা কার্বন। কার্যকরীমূলক যেই কার্বনে যুক্ত থাকে সেটা হলো আলফা কার্বন, আলফা কার্বনের সাথে যেই হাইড্রোজেন থাকে সেটা তো আলফা হাইড্রোজেন, বাট আলফা কার্বনের সাথে অন্য যেই কার্বন থাকে সেটা হলো বিটা কার্বন, ঠিক আছে? আর বিটা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে ওটা হলো বিটা হাইড্রোজেন, নর্মাল নিয়ম। তাহলে আলফা কার্বনের তিন পাশে তিনটা কার্বন আছে, ফলে তিন দিকে বিটা হাইড্রোজেন আছে, বুঝছো? ফলে একবার এইটাও সরতে পারে, তারপর একবার এইটা সরতে পারে, তারপর একবার এইটাও সরতে পারে, ফলে এখানে আসলে তিন ধরনের অ্যালকিন পাওয়া যায়, কিন্তু ওরা বলছে এক ধরনের অ্যালকিন। তাহলে এখানে তুমি আসলে একবার এটাও দিতে পারো, এটাও সরাতে পারো, এটাও সরাতে পারো। তাহলে এবার দেখো 2-bromo-4-methyl-hexane, তাহলে ওই যৌগটা আমি দেখাই। 4-methyl-hexane চাইছে, তাহলে কার্বন দেখো 1 2 3 4 5 6, 6টা কার্বন দিয়ে দিলাম। 2-bromo-4-methyl, তাহলে এই যে 2-bromo 3 4, এই যে 4-methyl CH3, ঠিক আছে? বাকি এগুলো তুমি হাইড্রোজেন দিয়ে পূরণ করে দেবা। তাহলে এখানেও কিন্তু একই কথা যে ব্রোমিন সরবে আর বিটা কার্বন, বিটা কার্বন কি আছে দেখো, বিটা কার্বন কিন্তু এই আর এই, এখানে আছে তোমার CH2, এখানে আসে থাকবে তোমার কি CH3, ঠিক আছে? তাহলে এখানে তোমার বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন সরবে, তো বিটা কার্বন থেকে হাইড্রোজেন সরবে, কোনটা থেকে হাইড্রোজেন সরবে? এখানে তোমার বিটা কার্বন থেকে হাইড্রোজেন সরবে। আচ্ছা দেখো এখানে দেখো এই যে এখান থেকে হাইড্রোজেন সরবে না এখান থেকে, তো এখানে আবার কিন্তু সাইজেব নীতি আসে, এখানে তোমার সাইজেব নীতি আসে। আচ্ছা 2-bromo-butane, 2-bromo-butane, এই 2-bromo-butane, ফলে এখানে তোমার এটা সরবে আর বিটা কার্বন এটাও আছে এটাও আছে, কোনটা থেকে হাইড্রোজেন সরবে? সাইজে বলছে যার কম তার থেকে সরে, ফলে এর যেহেতু কম এর থেকে সরবে, ফলে C কার্বন এটা আসবে CH আর এখানে CH3, এই যে কম সেটা সরবে, বাকি এটা কিন্তু এইভাবে তৈরি করবে, মানে এটা পুরো বাকি এরপরে পোরশনটা আছে। তো বলছে যে এইটা তৈরি করবে 90%, বাকিটা তৈরি করবে 10%, ঠিক আছে? ফলে যেই যেই যৌগের দেখবা এরকম মানে তোমার থাকবে, এরকম বিটা কার্বন অনেকগুলো থাকবে যে দুই পাশে থাকবে, সেই ক্ষেত্রে যাদের কম তার থেকে সরবে, ঠিক আছে? যেহেতু বিটা কার্বন দুই পাশে দেখলা, এখানে কার্বন এখানে কার্বন, দুই পাশে থাকলে যার কম হাইড্রোজেন আছে তার থেকে সরবে, আর সেটা তৈরি করবে 90% আর অন্যটা তৈরি করবে 10%, ফলে এখানে কিন্তু দুইটা অ্যালকিন তৈরি হবে, ঠিক আছে? বাকিগুলা দেখবা, বাকিগুলাতে দেখবা যে তুমি আসলে কি পাবা, বাকি সবগুলাতেই দেখবা যে এরকম কম বেশি পাবা, বাট এই যৌগটা আমি দেখাইলাম এখানে দেখো তিনটা CH3 আছে, ফলে এখানে কিন্তু কারো কি কম হাইড্রোজেন আছে? নাই, ফলে এখান থেকেও সরতে পারে, এখান থেকেও সরতে পারে, এখান থেকে সরতে পারে, এখান থেকে সরলেও যে একটা অ্যালকিন তৈরি করবে, এখান থেকে হাইড্রোজেন সরলে একই অ্যালকিন তৈরি করবে, এখান থেকে হাইড্রোজেন সরলে একই অ্যালকিন তৈরি করবে, ঠিক আছে? ফলে অ্যান্সার দেখবা আসলে কিন্তু এইটা হয়েছে, প্রথমটাই আসলে হবে, ঠিক আছে? বাকিগুলো দেখবা আসলে হবে না, বাকি সবগুলাই দেখবা যে 90% 10%, মানে দুইটা তৈরি হবে, কিন্তু এখান থেকে জাস্ট এখান থেকে হাইড্রোজেন সরাইলে তুমি যা তৈরি করবা দেখবা এখান থেকে হাইড্রোজেন সরাইলে একই তৈরি করতেছো, এখান থেকে হাইড্রোজেন সরাইলে আসলে একই জিনিসই তৈরি হবে, ঠিক আছে? এখান থেকে হাইড্রোজেন সরাইলে দেখবা ওইটা তখন প্রথম হয়ে যাবে, এখান থেকে সরাইলে দেখবা এই লাইন হয়ে যাবে, এখান থেকে যখন সরাবা দেখাবে এই লাইন হয়ে যাবে, মানে একই হইতেছে। আচ্ছা তারপরে দেখো হফম্যান ক্ষুদ্র রাসায়নিক বিক্রিয়ায়, হফম্যান ক্ষুদ্র রাসায়নিক বিক্রিয়ায় কি তৈরি হয়? এটার সাথে তোমার ব্রোমিন থাকবে আর ক্ষার থাকবে, ঠিক আছে? NaOH, আর এখানে তোমার জাস্ট কি হয়ে যায়, সিওটা নাই হয়ে যায়, সিওটা জাস্ট নাই হয়ে কি তৈরি করে CH3NH2, মানে এটা তৈরি করবে, এটারও নর্মাল নেম, মানে সিওটা নাই হয়ে যায়। এন্ড তুমি তৈরি করতেছো কি প্রোপাইলামিন, মানে CH3 CH2 CH2 NH2, এটা তুমি তৈরি করতেছো। তাহলে এই যৌগটা তাহলে কি থাকবে কাও থেকে CH3 CH2 CH2 CONH2, এটা থাকবে না, কারণ এই যৌগের সিওটা নাই হয়েই তো এটা তৈরি করবে, তাহলে অবশ্যই এই যৌগ থেকে তৈরি করা লাগবে। তাহলে অ্যান্সার কিন্তু হবে এইটা, ঠিক আছে? অ্যান্সার হবে কিন্তু এইটা। তাহলে এইটারে কি বলে? 1 2 3, কার্বন হলো 4টা, তার মানে কি বিউটাইলামাইড, তো বিউটাইলামাইড এই যে অ্যান্সার হবে এটা, ঠিক আছে? বিউটাইলামাইড, বুঝছো? তাহলে এক কার্বন কিন্তু কমে যেতেছে, প্রোপাইলামিন পাইলে তোমার বিউটাইলামাইড নিতে হবে, ঠিক আছে? বিউটাইলামিন তুমি পাইলে তাহলে পেন্টাইলামাইড নিতে হবে, এক কার্বন বেশি যেহেতু একটা কমে যেতেছে। এই যে আবিসি নাম কি? তাহলে ওই যে এক কথায় তোমার কার্যকরীমূলক, এই যে দেখো কিটোন, এটা হলো কার্যকরীমূলক, তাহলে যেই পাশ থেকে এই কাছে পড়বে সেই দিক থেকে গুণা শুরু করবা, এই পাশ থেকে গুনলে দেরি হয়, এই পাশ থেকে গুনলে এটা 1 এটা 2 এটা 3 নম্বরে পড়ে, কাছেই পড়ে, এই জন্য এটা 4, তারপর এই কার্বন হলো 5, এই কার্বন হলো 6, এই কার্বন হলো 7,
এটা কিন্তু শাখা, এই জন্য এটা আমি বললাম না, কারণ এটা তো মেন লাইনে নাই। এটা কিন্তু এই যে নিচে এইভাবে CH3 আছে নিচে, তাহলে এইটা ঠিক আছে। এন্ড এই যৌগের নাম কি, এখন শাখা কে কি আছে দেখো, এখানে আছে OH, তাই না? তাহলে 5-methyl 6-hydroxy, 5-methyl 6-hydroxy, 5-methyl 6-hydroxy। আচ্ছা এখানে এটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 6-hydroxy, ঠিক আছে। তাহলে 5-methyl 6-hydroxy অপশনে আছে, এই যে 6-hydroxy 5-methyl 3-heptanone, কারণ 3 নম্বরে এই 3টা বোঝায় সবার লাস্টে যে সংখ্যাটা থাকে মেন যৌগের সাথে, সেটা হলো মেন যৌগের কার্যকরীমূলক কোথায় আছে। মেন যৌগের কার্যকরীমূলক হলো কিটোন, যেটা 3 নম্বর কার্বনে আছে, এই জন্য 3-heptanone বা হেপ্টা-3-নন এরকম হতে পারে। আর আগের 2-5 এগুলো হলো কার্যকরীমূলক, যেহেতু 6 নম্বরে আছে হাইড্রক্সি, 5 নম্বরে আছে মিথাইল 3-heptanone, অ্যান্সার হবে এটা। আচ্ছা এই যে দেখো, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, গাঢ় HCl প্লাস অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, এটারে কি বলে কও দেখি? এটারে বলে হলো লুকাস বিকারক। এই লুকাস বিকারক ব্যবহার করা হয় কিসে? অ্যালকোহলের ডিগ্রি শনাক্ত করার জন্য, ঠিক আছে। অ্যালকোহল আসলে 1 ডিগ্রি 2 ডিগ্রি না 3 ডিগ্রি, সেটা অ্যালকোহলের ডিগ্রি শনাক্ত করার জন্য বের করা হয়। যেটা 3 ডিগ্রি অ্যালকোহল ওইটা দেয় সাথে 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 সাথে, ঠিক আছে। যেটা 2 ডিগ্রি ওইটা 5 থেকে 10 মিনিট, 10 মিনিট পর, ঠিক আছে। আর যেটা 1 ডিগ্রি সেটা দেয় না, তবে তাপমাত্রা যদি বাড়াও তখন বিক্রিয়া দেয়, ঠিক আছে। স্বাভাবিক অবস্থায় বিক্রিয়া দিবে না, তাপমাত্রা বাইরে তখন দিবে। তাহলে সাথে সাথে বলছে সব থেকে দ্রুত দিবে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল কেমনে চিনবা? এই যে OH-টা আছে দেখো, OH-টা এই কার্বনে আছে, তাই না? ফলে এই কার্বনের সাথে যতগুলা কার্বন থাকবে তত তার ডিগ্রি। OH-টা আছে এই কার্বনে, এই কার্বনের সাথে এই পাশে একটা কার্বন আছে, এই পাশে একটা কার্বন আছে, ফলে এটা কিন্তু 2 ডিগ্রি। তেমনি OH-টা আছে এই কার্বনের সাথে, তাই না? কিন্তু এই কার্বন তো ডিরেক্ট এই কার্বনের সাথে যুক্ত আছে, ফলে এও কিন্তু কি 1 ডিগ্রি। OH-টা আছে কোন কার্বনে? এই কার্বনে, তাই না? OH-টা এই কার্বনে যেহেতু ব্র্যাকেট দিয়ে, ফলে এই কার্বনের সাথে দেখো একটা CH3 আছে এই পাশে, একটা CH3 আছে এই পাশে, আর একটা CH3 আছে এই পাশে, ফলে এই কিন্তু 3 ডিগ্রি। অ্যান্সার হবে এইটা। দেখো এটা যদি আমি একটা সাজায় লিখি, এই যে এই কার্বনটা এখানে শনাক্তকরণ করবা, দেন কার্বনের পাশে আছে CH3, তাই না? এক পাশে আছে OH, CH3 গেল, OH গেল, এই যৌগটা কিন্তু এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বনের সাথে এইটা। ব্র্যাকেট দেওয়া মানে ওরা পাশে আছে, বুঝছো? ব্র্যাকেট দেওয়া মানে ওরা পাশে আছে, কিন্তু পাশে আছে কিন্তু এই CH3টাই। ফলে এই যে এই পাশে মনে করো CH3 CH2 CH3, আর এই পাশে আছে CH3, ফলে এটা কিন্তু 3 ডিগ্রি, কারণ OH-টা আছে এই কার্বনের সাথে, এই কার্বন যতগুলো কার্বনের সাথে যুক্ত তার ডিগ্রি তত, ফলে এটা 3 ডিগ্রি, ফলে এই দেবে সব থেকে বেশি। আচ্ছা এবার দেখো কোন যৌগ থেকে অ্যাস্টার, অ্যাস্টার সবসময় কি অ্যাসিড প্লাস অ্যালকোহল, অ্যাসিড প্লাস অ্যালকোহল অ্যাস্টার। অ্যাসিড অ্যালকোহল বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে, এই যে জৈব অ্যাসিড আর অ্যালকোহল অ্যাস্টার তৈরি করে। আচ্ছা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, এই যে পাইরল ফিউরান থায়োফিন পিরিডিন একটু আগে দেখাইলাম, এগুলো সব হেটারোসাইক্লিক বা বিষম সাইক্লিক, তাহলে ওইটা হলো হেটারোসাইক্লিক নয়। এবার দেখো 2-bromo-3-methyl বিউটেনকে অ্যালকোহলিক কে OH, তাহলে 3-methyl বিউটেন, তার মানে কার্বন 4টা, 1 2 3 4, 2-bromo-3-methyl, তাহলে 2 নম্বরে ব্রোমো দিলাম, 3 নম্বরে মিথাইল দিলাম CH3, বাকিগুলা হাইড্রোজেন দিয়ে পূরণ করে দাও। এখানে থাকবে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে CH3, হাইড্রোজেন দিয়ে পূরণ করে দিলাম, কারণ কার্বনে 4টা হাত। এইটারে দেখো কি দিছো, অ্যালকোহলিক কে OH, অ্যালকোহলিক কে OH দিলে কি বলছিলাম, অপসারণ বিক্রিয়া হয়। কার্যকরী মূলক মানে ওই যে এই মূলকটা সরবে, কার্যকরী মূলক বলতে তোমার এই যে হয় এই গ্রুপ 17-তে যারা আছে ওই মূলক, না হলে OH মূলক এরা। তাহলে এখানে কার্যকরী মূলক এই সরবে, আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন সরবে, এইটা হলো আলফা কার্বন, কারণ এই এর সাথে যুক্ত, এর দুই পাশে হলো বিটা কার্বন, তাহলে এর পাশে আছে এই, এর পাশে আছে এই হলো বিটা কার্বন, ঠিক আছে। ফলে এখান থেকে ব্রোমিন সরবে, আর এখান থেকে এর যেহেতু কম, এর থেকে একটা হাইড্রোজেন সরবে, ফলে আসলে এই যে CH, এখানে ব্রোমিন আর থাকবে না, ফলে এখানেও একটা থাকবে না, এর একটা নাই এর একটা নাই, ফলে এদের মধ্যে একটা দ্বিবন্ধন তৈরি হবে, কার্বন CH3 ইন্টু CH3, এই পাশে CH3, ঠিক আছে। তাহলে একটা কার্যকরীমূলক সরে, আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন সরবে, আর যেই দুইটা জিনিস সরবে তাদের মধ্যে দ্বিবন্ধন, এর থেকে সরতেছে এর থেকে সরতেছে, ফলে এর মধ্যে দ্বিবন্ধন, এটা তৈরি করবে এদের সাথে উত্তপ্ত করা ওই যৌগ, মানে যেটা পাওয়া যায় ওর সাথে আবার তুমি HBr যুক্ত করবা, এর সাথে যদি আবার HBr যুক্ত করো, দেখো সরছে কি, ব্রোমিন সরছে আর H সরছে,
তো যেটা তুমি সরছে তুমি যদি ওইটা আবার যুক্ত করো, ফলে ওই জায়গাতে কিন্তু তারা আবার যুক্ত হবে, ওই একই জায়গাতে তারা যুক্ত হবে, ফলে আসলে ওইটাই তৈরি করবে। ফলে 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন ওইটাই তৈরি করবে, 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন, এটাই। বুঝছো? যুক্ত হওয়ার ক্ষেত্রে কিন্তু ওই মার্কনিকভ নিয়ম, হাইড্রোজেন যার বেশি তার সেখানে হাইড্রোজেন যুক্ত হয়, ঠিক আছে? হাইড্রোজেন যার HBr এর সাথে সংযুক্ত, আচ্ছা উত্তপ্ত তাকে HBr উত্তপ্ত করা হলে যে উৎপাদ পাওয়া যায় তাকে HBr এর সাথে সংযোগ করলে, আচ্ছা যার আমরা দেখলাম যে যার কম সেখান থেকে কিন্তু সরছে হাইড্রোজেন সরছে তার, ঠিক আছে? আর যুক্ত করার ক্ষেত্রে তুমি HBr যুক্ত যখন করবা তখন হাইড্রোজেন যুক্ত হবে কি, যার বেশি তারই কিন্তু হাইড্রোজেন যুক্ত হবে, ফলে হাইড্রোজেন বেশি যুক্ত হবে এখানে যুক্ত হবে, ঠিক আছে? এখানে হাইড্রোজেন যুক্ত হবে আর ব্রোমিন যুক্ত হবে এখানে, কারণ এর হাইড্রোজেন কম। তাহলে আসলে যৌগটা তৈরি করতেছে কি 1 2 2 ব্রোমো 2 মিথাইল 1 2 3 4 2 ব্রোমো 2 মিথাইল আর 4 কার্বন যেহেতু কি মিথাইল 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, এই যে তৈরি করবে এটা, ঠিক আছে? আসলে যখন তারা সরতেছিল আর যখন তারা যুক্ত হইলো, যে জায়গা থেকে সরছে যুক্ত হইতেছে কিন্তু অপোজিট পাশে, সরার সময় যে গরিব তার থেকে সরে, ঠিক আছে? যুক্ত হওয়ার সময় যে বড়লোক তার সাথে যুক্ত হয়, ফলে সরতেছে গরিবের থেকে, বাট পাওয়ার সময় কিন্তু আবার গরিব পাইতেছে না, বড়লোক পাইতেছে। তো সাইজেফ নিয়ম হলো এইটা, যে অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে যে নিয়মটা এটা হলো সাইজেফ, ঠিক আছে? আর যুক্ত হওয়ার ক্ষেত্রে এটা হলো মার্কনিকভ, মার্কনিকভ, ঠিক আছে? মার্কনিকভ এটা। তাহলে এখন যুক্ত হওয়ার সময় কি তৈরি করবে, ওই যে বললাম HBr, এই হাইড্রোজেন যুক্ত হবে একবার, এই হাইড্রোজেন আর ব্রোমিন, তো ব্রোমিনটা যুক্ত হবে, এই হাইড্রোজেন যুক্ত হবে যার হাইড্রোজেন বেশি তারই, ফলে এই দুইটার মধ্যে হাইড্রোজেন বেশি এয়ার, ফলে এখানে যাবে হাইড্রোজেন আর ব্রোমিন আসবে এর কাছে, ঠিক আছে? কারণ এই জিনিস যুক্ত হবে তো অবশ্যই দ্বিবন্ধন যেখানে আছে এখানে, সংযোজন বিক্রিয়া এখানে, ফলে এখানে 2 ব্রোমো এখানে 2 মিথাইল, ফলে 2 ব্রোমো 2 মিথাইল আর 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন, মানে কি বিউটেন, 2 মিথাইল 2 ব্রোমো বিউটেন, অ্যান্সার হবে এটা। আচ্ছা, বেনজিন প্লাস অ্যাসিটাইল ক্লোরাইড, AlCl3, এখানে জাস্ট কি হবে, এখান থেকে একটা হাইড্রোজেন সরবে, এই ক্লোরিনের সাথে যুক্ত করে HCl তৈরি করবে আর বাকিটা এখানে যুক্ত হবে, তাহলে এখান থেকে হাইড্রোজেন সরে ক্লোরিন HCl তৈরি করলো, আর এই যে এই জিনিসটা এটা এখানে যুক্ত হয়ে যাবে, মানে কি COCH3, এটা বলে অ্যাসিটোফেনল, কি বলে অ্যাসিটোফেনল, এই যে অ্যাসিটোফেনল। দেখো এখানে চুনাপাথর উচ্চ তাপমাত্রায় কয়েক ঘন্টা উত্তপ্ত করলে STP-তে 44,000 তো পাওয়া যায়, তাহলে এই যে ক্যালসিয়াম কার্বনেট এর উত্তপ্ত করলে কি পাওয়া যায়, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? তাইলে এখানে 1 মোল না, 1 মোল মানে কি 100 গ্রাম, 100 গ্রাম থেকে তুমি এটা কার্বন ডাইঅক্সাইড কত পাও 44 গ্রাম, কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইডের লিটার চাইছে, তার মানে 1 মোল যেহেতু 22.4 লিটার, 4 লিটার, তাই না? তাহলে 22.4 লিটারের জন্য 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড, এর জন্য তোমার চুন হলো লাগে কত 100 গ্রাম, ঠিক আছে? তাহলে 44.8 এত লিটারের জন্য কত লাগবে, 44.8 ইন্টু 100 বাই কত 22.4, তাহলে এখানে কত হবে, এটা ভাগ করলে 2, এটা হলো 200, তাহলে 200 গ্রাম আমার কি লাগবে, 200 গ্রাম আমার ক্যালসিয়াম কার্বনেট লাগবে, একটি চুনা পাথরে ভরা 250 গ্রাম, একে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে STP-তে এত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। ক্যালসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত, তাহলে দেখো চুনা পাথর মানে কি, চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে প্লাস ভেজাল আছে, ঠিক আছে? ভেজাল আছে, তো আমি দেখলাম এই পাথরটারে যখন আমি দিছি, পাথরটার দেওয়ার পর সে বিক্রিয়া করবে শুধু এর মধ্যে যে ক্যালসিয়াম কার্বনেট পার্টটা আছে সেইটা, তাহলে এই পাথর দেওয়ার পর এত লিটার উৎপন্ন করছে, মানে বোঝা যাচ্ছে এই পাথরে আমার 200 গ্রাম কি চুনা পাথর আছে, কারণ বিশুদ্ধটা বিক্রিয়া করছে, ফলে 250 গ্রামে আমার কি 200 গ্রাম চুনা পাথর আছে। চুনা পাথর নমুনাতে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত, ঠিক আছে? তো ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত, ক্যালসিয়াম কার্বনেট 100 গ্রাম 22.4 লিটার, ঠিক তো 200 গ্রাম চুনা পাথর নমুনাতে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ শতকরা কত ভাগ, আচ্ছা শতকরা চাইছে তাই না,
তাহলে দেখো শতকরা যেহেতু চাইছে, ফলে আমি দেখলাম যে 250 গ্রাম, 250 গ্রামে থাকে আমার 200 গ্রাম চুনাপাথর, ঠিক আছে। অতএব 100 গ্রামে কত থাকে, 100 ভাগে, যেহেতু শতকরা চাইছে ফলে 100তে তুমি করবা, ফলে 200 ভাগ 250 ইন্টু 100 কাটা, তাই না। তারপর 25 দিয়ে 200 ভাগ করলে কত হয়, 8, 8 10 80, তাহলে এই যে 80%। 200 তুমি পাইলা, এই 200টা আসলে 250 কত ভাগ, 200টা 250 কত ভাগ, 250 ইন্টু 100, দেখবা 80 ভাগ। আচ্ছা, পানি তৈরি বিন্দু চাপ, এটা তোমরা ছোটবেলায় পড়ছো, 5.48 আর 273.16 কেলভিন, তাই না। 5.58 মিলিমিটার মার্কারি। বেনজিন দ্রবীভূত অবস্থায় কোন যৌগ ডাইমার গঠন করে, বেনজিন দ্রবীভূত ডাইমার গঠন করে কোনটা, এই যে এটা তোমরা হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে পড়ছো, CH3 এগুলা কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করে, এই যে হাইড্রোজেন বন্ধন, এই যে হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে, এগুলো ডাইমার গঠন করে, দেখবা এটা কিন্তু আছে, বাকি যৌগগুলো গঠন করে না। সোডিয়াম অ্যাসিটেট, এটা হলো কি অ্যাসিটিক অ্যাসিড, 2 কার্বনের অ্যাসিটিক অ্যাসিড, এটা হলো কি অ্যাসিটেট আয়ন, আর একটা সোডিয়াম দিলাম, এটা হলো কি সোডিয়াম অ্যাসিটেট। এটা বিশ্লেষণ করলে কোন অ্যালকেন পাবা, কার্বন আছে 2টা, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন কি আছে, ইথেন। অবশ্যই 2 কার্বনের থেকে তুমি তো বেশি কার্বনের কিছু পাবা না। কোন যৌগকে ব্রোমিন আর কি বিশ্লেষণ উত্তপ্ত করলে ইথাইলামিন পাওয়া যায়, তাহলে এটা কিন্তু হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া, বুঝতেছো কিনা। হফম্যান ক্ষুদ্রাংশ, এই যে ব্রোমিন আর ক্ষার এনে ওই একটাকে দেখাইলাম, তুমি পাইতেছো কি ইথাইলামিন, মানে কি CH3 CH2 NH2 ইথাইলামিন পাইতেছো। তাহলে অবশ্যই এই যৌগটা কি ছিল, CH3 CH2 CONH2, তাই না, কারণ অ্যাসিড অ্যামাইড নেওয়া লাগবে, সিওটা নাই হয়ে অ্যামিন তুমি পাও, যেহেতু এটা পাইছো ফলে জাস্ট NH এর আগে একটা CO বসাইলে তুমি, ফলে এই যৌগ কিন্তু অ্যান্সার। ফলে এটার কি বলে, কার্বন আছে 3টা, মানে কি প্রোপাইলামাইড, প্রোপাইলামাইড অপশনেই নাই, ইথাইনামাইড দিছে, তাহলে এটা আসলে অপশন নাই, ঠিক আছে, অ্যান্সার হলো এটা। তারপর দেখো পলিইথিনেট কি পলিইথিলিন টেরোফথ্যালেট তৈরিতে, আচ্ছা এটার আরেকটা নাম হলো টেরিলিন, টেরিলিন 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 আরেকটা দেখবা যে নাইলন। এই দুইটার জন্য কি কি লাগতেছে দেখবা, টেরিলিনের জন্য টেরিথিলিক অ্যাসিড আর ইথিলিন গ্লাইকল লাগে, টেরিথিলিন অ্যাসিড আর ইথিলিন গ্লাইকল, এই যে ইথিলিন গ্লাইকল এখানে দেওয়া আছে, তাহলে ইথিলিন গ্লাইকল প্লাস টেরিথিলিক অ্যাসিড, এগুলো সঙ্গে তো একটু দেখবা, টেরিথিলিক অ্যাসিড জৈব রসায়নে লাস্টে আছে, ঠিক আছে, টেরিথিলিক অ্যাসিড, ঠিক আছে, এটা লাগে। আর নাইলনের জন্য কি লাগে, অ্যাডিপিক অ্যাসিড লাগে, দেখবা। তাহলে কি কি মনোমার, এবার আসো পরিমাণগত রসায়ন। 0.1% NH এর পিএইচ কত, পিএইচ বের করার জন্য আগে ঘনমাত্রা বের করা লাগবে, ঘনমাত্রা পার্সেন্টেজ অঙ্কের ক্ষেত্রে 10W/m, এটা একটা সূত্র, W হলো কি পার্সেন্টেজ, ডিরেক্ট বসাই দিবা, ঠিক আছে। তাহলে যে কোনো পার্সেন্টেজ থেকে তুমি যদি W বের করতে চাও আর ppm যদি বের করতে চাও, ppm কেমনে বের করে, 1000 mc, ঠিক আছে। আরেকটা সূত্র তো পড়ছই, কি W ইকুয়াল কি SMV/1000, এই কয়েকটা সূত্র, এই 3টা সূত্র জানলে হয়েছে। তাহলে 10W হলো পার্সেন্টেজ কত দেখছে 0.1, এটারে কিন্তু আবার 100 দিয়ে ভাগ করা লাগবে না, পার্সেন্টেজ যেটা বসাবে সেটাই বসাবা, ভাগ m, সোডিয়াম হাইড্রোক্সাইড কত 40, তাহলে এটা হলো 1 ভাগ 40 মানে কি 0.025, এটা হলো S এর মান, ঠিক আছে, মানে কত 2.5 10⁻⁻², এটা হলো মোলার। পিএইচ চাইছে তাই না, তাহলে এটা যেহেতু একটা ক্ষার OH, ফলে এখান থেকে তুমি তো OH পাবা ডিরেক্ট, OH কি -log OH প্লাস, যেহেতু ক্ষারের ঘনমাত্রাই তো OH এর ঘনমাত্রা, তাহলে OH কত, ক্ষারের ঘনমাত্রা 2.5 × 10⁻², তাহলে এইটা যেহেতু সাস্টে তোমার ক্যালকুলেটর আছে, এটা ক্যালকুলেটর ছাড়াও করা যায়, বাট আমি ক্যালকুলেটর ছাড়া দেখাইতেছি না। এটার একটা মান পাবা, দেন 14 থেকে যদি বিয়োগ করো তাহলে পিএইচ তুমি পাবা, ঠিক আছে, তাহলে তুমি পিএইচ পাবা।
12 পয়েন্ট না, দেখো কোন একটা মান আসবে, 1.6 আসতে পারে এটা। আচ্ছা 10 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে এই যে এটা লাগতেছে, এটা জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? তাহলে এটার একটা শর্টকাট আছে, এর তুল্য সংখ্যা হলো 6, একদম মুখস্থ। KMnO4 এর তুল্য সংখ্যা 5, যে কোনো Fe2+ আসুক বা Fe3+, ফেরাস ফেরিক এর তুল্য সংখ্যা 1, H2O2 বা কুহু কুহু যেটা আছে C2H2O4 এর তুল্য সংখ্যা 2। এদের তুল্য সংখ্যাটা মনে রাখবা, এই যে ফেরিস ফেরাক আছে এর তুল্য সংখ্যা 1, তাহলে এর মোল সংখ্যা ইন্টু এর তুল্য সংখ্যা, ঠিক আছে? মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা ইন্টু এর মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, মানে জারকের মোল সংখ্যা ইন্টু জারকের তুল্য সংখ্যা, এটা করা লাগে, ঠিক আছে? তাহলে এর মোল সংখ্যা দেখো, এর এত গ্রাম দেওয়া আছে, তাহলে গ্রামকে আমি এর ই দ্বারা যদি ভাগ করি তাহলে আমি কি এর মোল পাই ইন্টু এর তুল্য সংখ্যা, যে ফেরাস ফেরিক আছে মানে 1, ঠিক আছে? আয়রনের কত 55.85 প্লাস 32 প্লাস 48, ঠিক আছে? তাহলে 48 50 80 8 5 13 132.85, এরকমই তো 132.85, ঠিক আছে? এইটা ইন্টু এর মোল সংখ্যা ইন্টু এর তুল্য সংখ্যা কত, এর তুল্য সংখ্যা হলো 6 ইন্টু এর মোল সংখ্যা, মানে কি চাইছে কত গ্রাম এটা লাগবে, তাহলে কত গ্রাম, এই যে W বাই এর আণবিক ভর দেখবা 294, ঠিক আছে? পটাশিয়াম ডায়াগ্রামের এটা হলো 294, এই যে W বাই, যেহেতু এর ভরই চাইছে, ভর বার আণবিক ভর দিয়ে ভাগ করা ফলে এর মোল ইন্টু 6, তাহলে এই যে এটা যদি কোনাকুনি গুণ করে দেখবা যে অ্যান্সার পাই গেছো, সহজ অ্যান্সার, ঠিক আছে? দেখবা যে 3.36 এটার অ্যান্সার। তাহলে এটা কিন্তু শর্টকাট, ঠিক আছে? এগুলো আসলে শর্টকাট। এতক্ষণ আমরা একটা দুর্বল জৈব অ্যাসিড পানিতে এত % আয়নিত হয়, ওই দ্রবণে ওইসের ঘনমাত্রা কত, ওইসের ঘনমাত্রা চাইছে। দেখো এই দুর্বল অ্যাসিড পার্সেন্টেজ আছে, তাহলে এই যে ওইস, যেহেতু ক্ষার এটা, ওইসের ঘনমাত্রা হলো আলফা সি, ঠিক আছে? ওইসের ঘনমাত্রা আলফা সি, ওইসের ঘনমাত্রা আলফা সি। যদি তোমার এইসের ঘনমাত্রা বলতো সেই ক্ষেত্রেও আলফা সি, কিন্তু সেই ক্ষেত্রে একটা অ্যাসিড দ্রবণ দেওয়া থাকা লাগতো, যেহেতু এটা ক্ষার দ্রবণ দেওয়া আছে, ঘনমাত্রা একটি দুর্বল জৈব অ্যাসিডে পানিতে এত আয়নিত হলে ওইসের ঘনমাত্রা কত। আচ্ছা এটা তো একটা অ্যাসিড, ফলে এটা কি হবে, যেহেতু একটা অ্যাসিড ফলে H+ সমান আলফা সি, ঠিক আছে? যেহেতু অ্যাসিডের দ্রবণ, তাহলে এখানে আলফার মান দেওয়া আছে দেখো 1.35%, 1.35 ইন্টু সি, ঘনমাত্রা কত 0.15, যেহেতু পার্সেন্টেজ এটার 100 দিয়ে ভাগ, তাহলে এটা কি তুমি পাবা H+ পাবা। এরপর তোমার OH চাইছে, OH চাইলে কি করা লাগে 10⁻⁻14, ওটা থেকে এইটারে ভাগ করা লাগবে, ঠিক আছে? 1.35 গুণন 0.15 উপরে 100, তাহলে ওইটার এটা দিয়ে ভাগ করলেই তুমি কি পাবা, এটা একটা অ্যান্সার পাওয়া যাবে। এটা অ্যান্সার দেখবে কি, এইটা অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা জানি H আর OH দুইটা গুণফল 10⁻14, একটা তুমি পাইছো, তাহলে আরেকটা দিয়ে তুমি ভাগ করলেই 10⁻14 আরেকটা দিয়ে ভাগ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো এত এর জলে মানে পিএইচ কত, যেহেতু এটা একটা ক্ষার, তাহলে যে পার্সেন্টেজ থেকে পিএইচ চাইছে, তার মানে তোমার এটা ঘনমাত্রা আগে জানা লাগবে, পিএইচ চাইলে ঘনমাত্রা জানা লাগবে। তাহলে এই যে পার্সেন্টেজের ঘনমাত্রা কেমনে বের করে, 10W/m, একটু আগে দেখাইলাম। তাহলে 10W হলো কি 0.1, m হলো 40, এটাই তো একটু আগে করলাম না, হ্যাঁ এটা তো রিপিট হয়েছে। আচ্ছা এই ক্ষেত্রে দেখো কতটা অ্যাসিড নেবে, এটা একটা জারক, অক্সিজেন বেশি, এটা হলো জারক। জারক কি করে ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য এর সাথে আমি ইলেকট্রন গ্রহণ করাই দিচ্ছি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এ হলো 5টা ইলেকট্রন গ্রহণ করে, একটু আগে তোমার তুল্য সংখ্যা দেখাইলাম না, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত 5, এই 5 মানে তুল্য সংখ্যা মানে কি, জারক বিজারকের তুল্য সংখ্যা মানে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে বা ত্যাগ করছে। তো জারকের তুল্য সংখ্যা মানে, জারকের তুল্য সংখ্যা 5 মানে সে 5টা ইলেকট্রন গ্রহণ করছে, বিজারকের তুল্য সংখ্যা 2 মানে সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, কারণ বিজারক ত্যাগ করে, জারক গ্রহণ করে। তাহলে তুল্য সংখ্যা ওই যে কয়েকটা মনে রাখলা, ওগুলো কিন্তু তোমরা মনে রাখতে পারবা, ঠিক আছে? তাহলে যেহেতু ম্যাঙ্গানিজের আমরা পড়ছি কত 5, তাহলে এটা হবে 5, কারণ সে 5টা ইলেকট্রন গ্রহণ করে। কারণ আবার এখানে দেখো, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা দেখো +7, হিসাব করে দেখো, ঠিক আছে? টোটালটা হলো -1, এখানে অক্সিজেনের 4 দুগুণ মাইনাস কত, অক্সিজেন হলো 4 দুগুণ, এটা ধরো x, অক্সিজেনের হলো কত 4 দুগুণ -8 সমান -1, তাহলে x সমান দেখো +7 হয়, অক্সিজেনের +7, এখানে ম্যাগনেসিয়াম +7, এখানে ম্যাগনেসিয়াম +2, তার মানে সে তো এমনি 5টা ইলেকট্রন নিচে বোঝা যাইতেছে, তাহলে এটা হবে 5টা। পানিতে NaCl এর দ্রাব্যতা 36, পানিতে NaCl এর দ্রাব্যতা 36, মানে 100 গ্রাম পানিতে
NaCl 36 গ্রাম যদি থাকে তাহলে দ্রবণটা সম্পৃক্ত হয়, ফুল ক্যাপাসিটেড হয়। ঠিক আছে, এখন বলছে 200 গ্রাম জলীয় দ্রবণে 50 গ্রাম লবণ মিশ্রিত আছে, তাহলে দ্রবণটি সম্পৃক্ত করতে এখানে আর কত গ্রাম লবণ দেওয়া লাগবে? এর দ্রাব্যতা মানে 100 গ্রাম পানিতে 36 গ্রাম থাকলে দ্রবণটা সম্পৃক্ত হয়। ঠিক আছে, তাহলে 200 গ্রাম পানিতে আসলে কত থাকা লাগবে? দেখো 100 গ্রাম, আচ্ছা এখানে 200 গ্রাম জলীয় দ্রবণ বলছে, 50 গ্রাম, 200 গ্রাম জলীয় দ্রবণে 50 গ্রাম লবণ আছে। জলীয় দ্রবণ মানে কি? দ্রবণ মানে কি? দ্রব প্লাস দ্রাবক। তাহলে 200 গ্রাম দ্রবণ মানে সেখানে 50 গ্রাম লবণ কিন্তু আছেই। ঠিক আছে, 200 গ্রাম দ্রাবক যদি বলতো তাহলে আমরা ধরে নিতাম 100 গ্রামে 36, তাহলে 200 গ্রামে 36 দুগুণে 72, কারণ এটা আমরা শুধু পানির ক্ষেত্রে আমরা বলতেছি, মানে শুধু দ্রাবক। বাট এটা তো একটা দ্রবণ, দ্রবণ মানে লবণ সহ, মানে এই যে লবণটা এটা এর মধ্যে অলরেডি আছেই, তাহলে শুধু দ্রাবক কত হবে? 150, তাই না? কারণ দ্রবণ থেকে আমরা দ্রবটা বাদ দিলে শুধু দ্রাবক পাই, তাহলে 150 গ্রাম দ্রাবক। তাহলে আমরা জানি 100 গ্রাম দ্রাবকে লাগে 36 গ্রাম, তাহলে 150 গ্রামে কত লাগবে? 36 ইন্টু 150 বাই 100, দেখো 48 গ্রাম। ঠিক আছে, 100 গ্রামে 36, তাহলে 150 গ্রামে কত? 36-এর অর্ধেক যোগ করে দাও 48, তাহলে এই যে এই 200 গ্রাম আমার 48 গ্রাম থাকা লাগবে। ঠিক আছে, 48 গ্রাম যদি থাকে, 36 আর 18 যোগ, 36-18 যোগ করলে কত? না এটা হিসাব করলে কত হয়? 3 18 54 হয়, সরি 54। ঠিক আছে, 54 গ্রাম। ফলে এই 200 গ্রাম দ্রবণ মানে কি? 200 গ্রাম দ্রবণ বলতে পারি, বা এখানে 150 গ্রাম পানি আছে, এটাই সম্পৃক্ত করতে গেলে আমার 54 গ্রাম লাগে, আমার আছে 50 গ্রাম, তাহলে অতিরিক্ত 4 গ্রাম দেওয়া লাগবে। বুঝছো? তাহলে প্রথমে তথ্য দেওয়া আছে, এখান থেকে বুঝতেছে 100-তে আমার 36 থাকা লাগবে, তাহলে এখানে আর দিছে 200 গ্রাম দ্রবণ। দ্রবণ যেহেতু দিছে, ফলে আমার দ্রবটা বাদ দিয়ে আমার দ্রবটা বের করা লাগবে। দ্রবটা বাদ দিয়ে আমার শুধু দ্রাবক আমি পাইতেছি 150 গ্রাম, তাহলে 100 গ্রামে আমার 36, তাহলে 150 গ্রামে কত? 54, তাহলে এখানে তো আমার আছে 50, তাহলে আমার আর 4 দেওয়া লাগবে। রাইট অ্যান্সার। দেখো একটা চুনা পাতার খণ্ডের ভর 250 এত, এসটিপিতে এটাও একটু আগে করলাম 80। টাইট্রেশনে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি আছে? K2Cr2O7, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট, তারপর কুহু কুহু মানে অক্সালিক অ্যাসিড, ঠিক আছে, আর একটা অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম না, সোডিয়াম অক্সালেট। ঠিক আছে, জাস্ট মানে সোডিয়াম অক্সালেট আর অক্সালিক অ্যাসিড, দুইটা হাইড্রোজেন সরা দুইটা সোডিয়াম বসাইলাম, তাহলে সোডিয়াম অক্সালেট, অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম ডাইকার্বনেট আর সোডিয়াম কার্বনেট, এগুলা। এখানে বলছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তৈরি করা যায় না, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তৈরি করা যায় না। অক্সালিক অ্যাসিড দিয়ে যাবে, সোডিয়াম কার্বনেট যাবে, পটাশিয়াম ডাইকার্বনেট দিয়ে যাবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা দিয়েই তো যায় না অ্যান্সার, তাই না? অ্যান্সার তো দুইটাই হওয়ার কথা। এক পাত্র থেকে অন্য পাত্র স্থানান্তর, তাহলে পিপেট। পিপেট এরকম একটা চোঙ, যেটা দিয়ে এরকম করে তুমি টান দিবা, টান দেওয়ার পর নির্দিষ্ট পরিমাণ টান দিয়ে সেটা আরেকটারে স্থানান্তর করবা, তাহলে পিপেট হলো স্থানান্তরের ক্ষেত্রে। এত ঘনমাত্রা এত আয়তন দ্রবণ থেকে কত ml পানি পাতিত করলে, মানে কি পাতিত করলে মানে উড়াই দিবা, বাষ্প পরিণত করবা, পাতিত করলে মানে সরাই ফেলবা, দ্রবণের ঘনমাত্রা এত হবে। তাহলে এলে তোমরা V1S1 ইন্টু V2S2, তাই না? যেহেতু দ্রবণ ঘনমাত্রা একটাই, তাহলে তোমার লাস্ট আয়তন বের করতে বলছে। আদি ঘনমাত্রা, আদি আয়তন ছিল কত? 0.1 গুণন 500, কিন্তু লাস্ট ঘনমাত্রা কত বলছে? 0.4, তাহলে এটা হবে কত? 500-রে যদি 4 দিয়ে ভাগ করি, 0.1 আর 0.4, পয়েন্টটা উঠাই দাও দুই পাশে, উপরে নিচে যেহেতু একই পয়েন্টের পরে একই সংখ্যা আছে, উঠাই দাও, তাহলে 500 ভাগ 4 মানে কত? 125। তাহলে আমার শেষ আয়তন 125 হওয়া লাগবে, ঠিক আছে, শেষ আয়তন 125 হওয়া লাগবে, বাট আয়তন আছে 500 ml, শেষ আয়তন 125, তাহলে আমার পানি সরাইতে হবে কত? 500 থেকে 125 বাদ 375 আমার এখন সরাইতে হবে। জারক কাজ করে, দেখো জারকের কনসেপ্ট, যে ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে, একজনের জারণ সংখ্যা যদি সর্বোচ্চ হয়ে যায়, সে আর প্লাস হইতে পারতেছে না, তার মানে তার অবশ্যই নিতে হবে। তাহলে সেখানে তো এখানে ম্যাগনেসের জারণ সংখ্যা দেখো +2, আমরা জানি ম্যাগনেসের জারণ সংখ্যা আগে কিন্তু আমরা +7ও দেখলাম, তাই না? তার মানে সে আরও ইলেকট্রন দিতে পারে,
দিয়ে সে +7 তৈরি করতে পারবে, আবার সে কিন্তু 0 তৈরি করতে পারে, কারণ প্রত্যেকের জারণ সংখ্যা 0 হয়। তাহলে সে দিয়ে প্লাসের দিকেও যেতে পারে, আবার মাইনাস, মানে সে গ্রহণ থেকে দুইটাই করতে পারে। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা দেখো এই পাশে 3 আছে, মানে 3+। ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা +6ও জানি, সে +6ও তৈরি করতে পারে, আবার সে 0 তৈরি করতে পারবে। তার মানে তার +3 আছে, সে বাড়াইতেও পারে কমাইতেও পারে, তার মানে সেও শুধু জারক বা বিজারক হিসেবে কাজ করবে না। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কিন্তু 3, ঠিক আছে? এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা 3। এখানে দেখবা এখানে ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা কত? এখানে ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা দেখবা যে এখানে তো +2, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1, ঠিক আছে? এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1, -6 2। আচ্ছা, এখানে দেখবা যে হয়তো ছিল সিআর, এখানে এটা হইতেছে না, এটা অবশ্যই তোমার বিজারক, ঠিক আছে? যেহেতু এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1, সে অবশ্যই 0 তৈরি করে। -1 থেকে 0 মানে কি? সেই ইলেকট্রন একটা কি করতেছে, -1 থেকে 0 মানে ইলেকট্রন সে ত্যাগ করতেছে, মানে বিজারক। তাহলে জারক মানে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে হইতেছে, এটাও হবে না, এটা। আচ্ছা, এখানে কি হইতেছে দেখি, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা দেখো +6, এখানে এইবার দেখো এই যে +6 এইটা হয়েছে, তাই না? এখানে একটা অক্সিজেনে -2, 3টা অক্সিজেনে -6, তাহলে এটার অবশ্যই +6। তাহলে ক্রোমিয়ামের সর্বোচ্চ জারণ সংখ্যা আমরা জানি নর্মালি -+3, +6 আর 0 হয়। যেহেতু সে সর্বোচ্চ প্লাস আছে, সে আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, তার এখন গ্রহণ করে +3 বা 0 করা লাগবে। তাহলে অ্যান্সার হবে এইটা। তাহলে এখানে তোমাদের বই একটু মুখস্থ আছে, তোমরা যদি কোনো কারণে মুখস্থ মনে না থাকে তোমরা এই থিওরিতেও কিন্তু দিতে পারো। তার জারণ সংখ্যাটা ওখানে বের করবা, এরপর দেখবা বাড়তে পারে না কমতে পারে। তাহলে এখানে +6 সর্বোচ্চ জারণ সংখ্যা যেটা আছে এটা। এবার সে তড়িৎ রসায়ন চালনা করলে একটাই সূত্র আছে, এখানে W = কি? MIT/EF, ঠিক আছে? তোমার হচ্ছে চার্জ মানে E বের করতে বলছে, ঠিক আছে? তাহলে E সমান কি হবে? M এখানে কি? ভর দেওয়া আছে 52, তাহলে 52, I দেওয়া আছে কত? 0.0403 ইন্টু T দেওয়া আছে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, বা EF হলো 96500। ক্যালকুলেটর যদি করো দেখবা 3 পাইতেছো। নবায়নযোগ্য জ্বালানি নয়। নবায়নযোগ্য মানে কি? যেটা তুমি নতুন নতুন বানাই, যেটা কোনোদিন শেষ হবে না, নবায়নযোগ্য এটাই, ঠিক আছে? কোনোদিন শেষ হবে না। বায়ু শক্তি কোনো শেষ হবে? বায়ু তো পাবা তুমি। জোয়ার ভাটার শক্তি এটা তো প্রাকৃতিক, পাবাই। বায়োডিজেল এটাও পাবা, সৌরশক্তিও তো পাবা। প্রাকৃতিক গ্যাস এইটা তুমি পাবা না, প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে? প্রাকৃতিক গ্যাস, কারণ প্রাকৃতিক গ্যাস প্রকৃতিতে তোমার নির্দিষ্ট পরিমাণ মজুদ আছে, ওগুলো আমরা আস্তে আস্তে নিতেছি, আর কিন্তু মাটির নিচ থেকে আমরা পেট্রোল ডিজেল এগুলো বের করতেছি আর খাইতেছি, ব্যবহার করতেছি, তাই না? ওগুলো একটা টাইমে কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে নবায়নযোগ্য ওইটাই যেটা আসলে শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, একটি যদি ধাতব এত চালনা করলে ক্যাথোডে কত গ্রাম? তাহলে এটাও একই সূত্র, MIT/কি? EF। এখানে কত? 3 যদি বলছে, মানে 3 × 96500 ইন্টু MIT। M হলো কত? 27, I হলো 10 অ্যাম্পিয়ার, T হলো কত? এত। তাহলে এইটা রেকর্ড বা দেখবা যে 0.9 এটা আসবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাজিট্রপিক মিশ্রণ কি? এই যে দেখো, এটা হলো দুইটা ভিন্ন তরলের মিশ্রণ যা একটাতে স্থির তাপমাত্রায় ফোটে, ঠিক আছে? এটা একটা সমস্ফোটন মিশ্রণ। অ্যাজিট্রপিক মিশ্রণ মানে একটা সমস্ফোটন মিশ্রণ। এখানে দুইটা ভিন্ন তরলের একটা মিশ্রণ থাকে যা একটি স্থির তাপমাত্রায় ফোটে। তাহলে এইটা ছিল তোমাদের লাস্ট, হ্যাঁ, যথেষ্ট একটু বড় ছিল, তো তোমরা এই কোশ্চেন ব্যাংকগুলো একটু দেখবা, আর এতদিন যা পড়ছো তাই একটু পড়বা, ঠিক আছে? যেহেতু আমরা সাস্টের ক্ষেত্রে দেখি অনেক কোশ্চেন একটু রিপিট হয়, প্যাটার্ন রিপিট হয়, তো এই জিনিসগুলো আজকে কালকে একটু পড়ো, আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। শেষ